গানটা কেউ পড়েছে নাকি একটু? না স্যার পড়া হয়নি। বলে দেবো নাকি? হোমোটোপিটা একটু কাজে লাগবে। বলে দিন স্যার। বেশি নয়। হ্যাঁ বলে দিন স্যার। বেশ বলেই দিই তাহলে হোমোটোপি ব্যাপারটা। দেখো প্রথমত হোমোটোপি কনসেপ্টটা বলি, ব্যাপারটা অ্যাকচুয়ালি হোমোটোপি জিনিসটা কি? হোমোটোপি ব্যাপারটা মানে হচ্ছে দুটো প্যাথ, তাদেরকে হোমোটোপিক কখন বলবো? মানে একটা প্যাথকে অপর প্যাথে কন্টিনিউয়াসলি ডিফর্মড করতে পারবো কিভাবে, ঠিক আছে? সেই জিনিসটা হচ্ছে হোমোটোপিক। হোমোটোপিক মানে অ্যাকচুয়ালি একটা প্যাথকে অপর একটা প্যাথের মধ্যে কি করছি না কন্টিনিউয়াসলি ডিফর্মড করতে পারছি, ঠিক আছে? যেমন দুটো প্যাথ নিচ্ছি, ডেফিনেশনে চলে আসে, দুটো প্যাথ আমরা কনসিডার করছি। দুটো প্যাথ কি কি কনসিডার করছি? একটা হচ্ছে গামা জিরো, আর একটা প্যাথ নিচ্ছি দেখ, একটা গামা জিরো একটা গামা ওয়ান, দুটো প্যাথ আমরা কনসিডার করছি। তাহলে লেট গামা জিরো কমা গামা ওয়ান, এই দুটো ম্যাপ কোথায় কোথায় নিচ্ছি? ক্লোজড ইন্টারভ্যাল 0,1 টু জি। এটা জিটা একটা রিজিয়ন, হ্যাঁ। এটা কিন্তু বি2 ক্লোজড রেক্টিফিয়াল প্যাথ। আমরা বলছি হোমোটোপিতে আমরা যে প্যাথগুলো কনসিডার করব সেই প্যাথগুলোই প্রত্যেকেই কিন্তু ক্লোজড প্যাথ হবে এবং রেক্টিফিয়াল প্যাথ। রেক্টিফিয়াল প্যাথ না বলেছিলাম যে প্যাথগুলো লেন্থ ফাইনাইট হয়। রেক্টিফিয়াল প্যাথ মানে কি বলতে চাইছি? যে প্যাথগুলো লেন্থ ফাইনাইট হয়। তাহলে বি2 ক্লোজড, দুটো আমরা কি নিলাম? ক্লোজড রেক্টিফিয়েবল প্যাথ কনসিডার করেছি, ঠিক আছে? এবার দেখ তাহলে কোথায় না ইনে রিজিয়ন জি, ইনে দুটো প্যাথই সেম রিজিয়নে আছে, ইনে রিজিয়ন জি ইন সি। এবার দেখ গামা জিরোটাকে কি বলবো? হোমোটোপিক টু গামা ওয়ান ইন জি। যদি একটা কন্টিনিউয়াস ফাংশন, এইবারও বলছি একটা কন্টিনিউয়াসলি রিফর্ম করতে পারবো, সো এই ক্ষেত্রে হোমোটোপিক মানে কি? দুটো প্যাথ হোমোটোপিক বলবো, এটা কোনো একটা প্যাথ হোমোটোপিক বলা হয়। সো প্যাথ হোমোটোপিক কখন বলবো? যদি একটা কন্টিনিউয়াস ম্যাপ পাই। কিরকম টাইপের কন্টিনিউয়াস ম্যাপ বলি। আচ্ছা আর একটা কথা বলি, দুটো প্যাথকে আমরা যখন হোমোটোপিক বলবো, দুটো প্যাথেরই ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট কিন্তু সেম হবে। এটা মনে রাখবে যে দুটো প্যাথ হোমোটোপিক হতে গেলে প্রথম কন্ডিশন কি? প্যাথগুলোকে ক্লোজড রেক্টিফিয়াল প্যাথ হতে হবে। দ্বিতীয়ত কি হবে না দুটো প্যাথেরই ইনিশিয়াল পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট কিন্তু সেম হবে। তাহলে দেন কি বলছি? দেন গামা জিরোটা কি বলবো? is said to be homotopy to gamma 1। তাহলে গামা জিরোটাকে বলো হোমোটোপিক টু গামা 1 ইন জি if there exists a continuous function। একটা কন্টিনিউয়াস ফাংশন পাবো, কন্টিনিউয়াস ফাংশন ক্যাপিটাল এফ, যেটা ম্যাপ করছি কোথায় কোথায়? ক্লোজড ইন্টারভ্যাল 0,1 ক্রস ক্লোজড ইন্টারভ্যাল 0,1 টু জি। যাতে করে কি হবে? এক নম্বর কন্ডিশন মানে মোট কথা কি হবে না হোমোটোপি হতে গেলে একটা কন্টিনিউয়াস ম্যাপ পেতে হবে, এরকম একটা টাইপের একটা কন্টিনিউয়াস ম্যাপ। যে কন্টিনিউয়াস ম্যাপটা কিরকম টাইপের কন্ডিশন স্যাটিসফাই করবে? এফ অফ এস কমা জিরো, এটা যদি নিই, সো দিস ইজ ইকুয়াল টু গামা জিরো এস, এটা হবে। and এটা গামা জিরো এস হবে, and এফ অফ এস কমা ওয়ান, this is equal to হবে gamma 1s। so f of s comma 0 this is equal to gamma 0s, f of s comma 1 সমান পাবো gamma 1s। এটা পেতে হবে। দু নম্বর কন্ডিশনটা কি হবে দেখো, যে f of 0 comma t, f of 0 comma t যদি নিই তাহলে সেটা সমান কি পাবো? f of 0 comma t এটা আর f of 1 comma t, খুব ইম্পর্টেন্ট কথা, এই দুটো কিন্তু সমান হতে হবে ফর অল টি। টিটার কথা দিচ্ছি ক্লোজড ইন্টারভ্যাল 0,1। আচ্ছা তাহলে মোট কথা যে কন্টিনিউয়াস ম্যাপটা, সেই কন্টিনিউয়াস ম্যাপটা কিন্তু এরকম টাইপের কন্ডিশন স্যাটিসফাই করবে যে এফ অফ এস কমা জিরোটা হবে গামা জিরো এস, এফ অফ এস কমা ওয়ানটা হবে গামা ওয়ান এস,
এফ অফ 0, t আর এফ অফ 1, t সমান হবে। ঠিক আছে, আমি এটা একটা এক্সাম্পল দেবো, তখন বুঝতে পারবি, যেটা আমি একটু আগে বলছিলাম যে হোমোটোপিক হলে দুটো প্যাথের ক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট কেন সেম আসবে না, একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, মানে এরকম টাইপ কন্টিনিউয়াসলি ডিফর্ম করতে পারো, মানে কিরকম ব্যাপারটা দাঁড়াবে, মানে একটা প্যাথকে অপর প্যাথের মধ্যে কন্টিনিউ ডিফর্ম করতে পারো, মানে ধর এরকম একটা প্যাথ এক্সিস্ট করবে, দেখো ছবি দেওয়া আছে, ধর এরকম টাইপের একটা প্যাথ, ঠিক আছে, আর একটা প্যাথ আছে এরকম। দেখ ভালো করে দেখ যে এই ইনিশিয়াল পয়েন্ট আর এন্ড পয়েন্ট দুটো প্যাথের ক্ষেত্রে কিন্তু সেম হবে, আর একটা প্যাথকে অপর একটা প্যাথের মধ্যে কন্টিনিউয়াসলি ডিফর্মড করতে পারবে। ডিফর্মেশন মানে সংকুচিত করতে পারবে, আর কিছু নয়। বেশ, এখানে দেখো তাহলে গামা জিরো যদি হোমোটোপিক টু গামা ওয়ান হয়, তাহলে রাইট মানে এটা লিখবো কিভাবে, নোটেশনে গামা জিরো হোমোটোপিক টু গামা ওয়ান ইন জি, এরকম লিখবো। তাহলে আরেকটা জিনিস লেখা আছে, দেখো নোটটা যেহেতু পাঠিয়ে দিচ্ছি, দেখো লেখা আছে রাফলি স্পিকিং ইফ গামা জিরো ইজ হোমোটোপিক টু গামা ওয়ান we mean that the two paths with same initial points and terminal points, খুব ইম্পর্টেন্ট কথা, can deform to one another continuously। ঠিক আছে, মানে এই যে প্যাথটা আছে ভালো করে দেখ, এটা যদি কমাই তাহলে এখানে চলে আসবে, তাহলে একটাকে অপরটার মধ্যে কন্টিনিউয়াসলি ডিফর্ম করতে পারবো ওই প্যাথটাকে কমালে, এবং যদি ইনিশিয়াল পয়েন্ট এবং এন্ড পয়েন্ট সমান হয়, তাহলে হোমোটোপিক ব্যাপারটা মানে কি, যেটাকে কন্টিনিউয়াসলি ডিফর্ম। যেমন একটা দেখ, একটা জিনিস ভালো করে সবাই বোঝার চেষ্টা কর, মিলিমাস সার্কেলটা নিয়ে কাজে লাগবে, যেহেতু ইন্টিগ্রেশনের সার্কেলটাই কাজে লাগে। তাহলে আমি যদি একটা সার্কেল নিই, তাহলে আগার সার্কেলটাকে কন্টিনিউয়াসলি ডিফর্ম করলে কি হবে, এটাকে কমাচ্ছিস, কমালে কি পাবি, সার্কেলটা সেন্টার পাবি, পাবি না পাবি না, তাই তো, কন্টিনিউয়াসলি ডিফর্ম করছি। সো এখানে আমরা কি বলতে পারবো, দিস সার্কেল ইজ হোমোটোপিক টু দ্য সেন্টার। ঠিক আছে, একটু ছবিটা মাথায় ঢুকে নাও, ডিটেলস তোমরা যদি এমএসসি করো পরে নিজেরা শিখবে আরো। তাহলে হোমোটোপি ব্যাপারটা মানে কি, দুটো প্যাথ এবং ক্লোজড রেক্টিফায়ার প্যাথ, এখানে ওপেন এর কোনো গল্প নেই, যাদের ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট সেম, এবং যাদেরকে কি করতে পারবো, একটাকে অপরটার মধ্যে কন্টিনিউয়াসলি ডিফর্মড করতে পারবো, এইটা আছে ব্যাপার। তাহলে এইটা একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি যেটাকে বলছিলাম একটা এক্সাম্পলে চলে আসি, যে কোনো সার্কেল হোমোটোপিক টু ইটস সেন্টার, একটা সার্কেল তার সেন্টারের সাথে হোমোটোপিক হবে, কিভাবে হবে আমি ব্যাপারটা বোঝাই, একটা এক্সাম্পল বোঝো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো আমি সার্কেলটাকে নিচ্ছি, ঠিক আছে, সার্কেল কিভাবে ডিফাইন করে শিখেছিলাম, লেট গামা জিরো একটা ম্যাপ নিচ্ছি, ক্লোজড 0, 1 to C, ঠিক আছে, ডিফাইন বাই, সন্দীপ বাড়িতে নাকি রে, হ্যাঁ স্যার, ডিফাইন বাই গামা জিরো এস। তাহলে গামা জিরো এস মানে কি করলাম, a প্লাস আর ই টু দি পাওয়ার 2 পাই আই এস, এরকম নোটেশন আমি ইউজ করেছি আগে সার্কেলের ক্ষেত্রে, এখানে 0 লেস অর ইকুয়াল টু s লেস অর ইকুয়াল টু 1। সো গামা জিরো এস মানে নিলাম a প্লাস আর ই টু দি পাওয়ার 2 পাই আই এস, যেখানে 0 লেস অর ইকুয়াল টু s লেস অর ইকুয়াল টু 1। এটাকে বলা হয় সেন্টার আর আরটাকে রেডিয়াস বলা হয়, এটা জানিস, এটা সিটা আছে আর আরটা নিলাম গ্রেটার দেন 0। আচ্ছা গামা ওয়ানটা কি নেব, সো এই ম্যাপগুলো ডিফাইন করার সময় ছবিটা ভালো করে বুঝলে সুবিধা হবে, যে কোনটাকে কোনটার মধ্যে কন্টিনিউয়াসলি ডিফর্ম করতে পারবো। সো সার্কেলটার যদি ডিফর্মেশন হয় অবভিয়াসলি তার সেন্টারটাকে পাবো। তাহলে এখানে গামা ওয়ানটা যে ডিফাইন করবো, গামা ওয়ান একটা ম্যাপ ক্লোজ 0, 1 to C বি ডিফাইন বাই, কিভাবে ডিফাইন করলাম, বি ডিফাইন্ড বাই, ডিফাইন করছি যে গামা ওয়ান এস দিস ইজ ইকুয়াল টু এ, মানে যেটা সেন্টারটা ফর অল এস বিলংস টু ক্লোজড 0, 1। দেখো এবার দেখো, তাহলে একটা ম্যাপ ডিফাইন করছি ক্যাপিটাল এস, কিভাবে ডিফাইন করবো, আচ্ছা কন্টিনিউয়াস ডিফর্ম করতে পারবো কি করে, দেখ এখানে যে কন্টিনিউয়াস ম্যাপটা নেবো, সেই ম্যাপটা অ্যাকচুয়ালি একটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন হবে জয়েনিং কি পয়েন্ট, জয়েনিং গামা 0 এস আর গামা 1 এস, এই দুটোকে জয়েন করে একটা স্ট্রেট লাইন আমরা কনসিডার করব। ঠিক আছে, তাহলে কি পাবো দেখি, তাহলে মোট কথা এই যে গামা 0 এস বলতে কার উপরে পয়েন্ট নেবো, সার্কেলের ছবিটা দেখো,
উপরের পয়েন্টগুলো গামা জিরো এস আকারে দেখি, তাই তো? আর এইটাই যদিও এ, এটা মানে গামা ওয়ান এস। সো এই দুটোকে জয়েন করে এই যে কন্টিনিউয়াসলি ডিফর্ম করবো মানে হচ্ছে যখন ডিফর্মেশন করবো সেক্ষেত্রে আমরা একটা কন্টিনিউয়াস ম্যাপ পাবো। এখানে কন্টিনিউয়াস ম্যাপটা কি? কন্টিনিউয়াস ম্যাপ যেটা পাবো সেটা কিন্তু একটা স্ট্রেট লাইন হবে বা লাইন সেগমেন্ট হবে জয়েনিং দ্য পয়েন্ট গামা জিরো এস আর গামা ওয়ান এস। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে এফ যে ম্যাপটা ডিফাইন করছি ক্লোজ জিরো ওয়ান ক্রস ক্লোজড জিরো ওয়ান টু সি বাই কিভাবে? তাহলে গামা ওয়ান এস সরি এফ অফ এস কমা টি, এফ অফ এস কমা। সো এই দুটোকে জয়েন করে স্ট্রেট লাইনের ইকুয়েশন কন্টিনিউয়াস ম্যাপ, সেই জন্য এখানে একটা স্ট্রেট লাইন কনসিডার করলাম। স্ট্রেট লাইন মানে কন্টিনিউয়াস একটা প্যাথ। সো 1 মাইনাস টি ইন্টু গামা জিরো এস প্লাস টি ইন্টু গামা ওয়ান এস। কি মনে হচ্ছে? ঠিক আছে, এগুলো তো জানা জিনিস। স্ট্রেট লাইন এগুলো স্ট্রেট লাইন ইকুয়েশন করা শিখেছি। এস কমা টি গুলোকে কোথা থেকে তুললাম? যেখানে এস কমা টি গুলোকে তুলছি ক্লোজড ইন্টারভাল 0, 1। সো ক্লিয়ারলি এফটা কন্টিনিউয়াস, কোনো কনফিউশন নেই। তাহলে ক্লিয়ারলি ক্যাপিটাল এফ ইজ কন্টিনিউয়াস। সো ক্লিয়ারলি ক্যাপিটাল এফটা কন্টিনিউয়াস। এবার কি হবে? ওই যে দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে সেটা দেখাতে হবে যে এফ অফ এস কমা জিরো সমান গামা জিরো এস হবে আর এফ অফ এস কমা ওয়ান সমান গামা ওয়ান এস হবে। সিম্পল, এফ অফ এস কমা জিরো করো, এফ অফ এস কমা জিরো যদি করি মানে টি এর জায়গায় জিরো বসাচ্ছি। সো এখানে বসালে বুঝতে পারছো আসবে গামা জিরো এস। হলো? এফ অফ এস কমা ওয়ান করো, এফ অফ এস কমা ওয়ান করো। সো দিস ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? এফ অফ এস কমা ওয়ান, দিস ইজ ইকুয়াল টু গামা ওয়ান এস। আচ্ছা এবার কি দেখাতে হবে? এইটা হয়ে গেল, এবার এই জিনিসটা দেখাও। সো এফ অফ জিরো কমা টি আর এফ অফ ওয়ান কমা টি এরা সমান হবে। ঠিক আছে? তাহলে কিভাবে করবো? এফ অফ জিরো কমা টি আর এফ অফ ওয়ান কমা টি এটাকে সমান দেখাবো কিভাবে? খুব সোজা। সো এফ অফ জিরো কমা টি করো মানে এস এর জায়গায় জিরো বসাবো। তাহলে এফ অফ জিরো কমা টি যদি করি তাহলে এখান থেকে কি পাবো? 1 মাইনাস টি ইন্টু গামা জিরো ব্র্যাকেটে জিরো প্লাস টি ইন্টু গামা ওয়ান ব্র্যাকেটে জিরো। এবার গামা জিরো জিরো মানে বের করে নাও, গামা জিরো প্যাথটা জানো। সো 1 মাইনাস টি, ঠিক আছে? তাহলে কি হবে? এটা এ প্লাস আর গামা জিরো এসটা কি নিয়েছো? গামা জিরো এস নিয়েছো এ প্লাস আর ই টু দি পাওয়ার 2 পাই আই এস, এটা পেলাম। ঠিক আছে? আর এটা কি পেলাম? গামা ওয়ানটা যে সবসময় একই ভ্যালু দেবে এ। সো দিস ইজ ইকুয়াল টু এটাকে ক্যালকুলেট করে নিলে সো এ প্লাস আর মাইনাস টি আর। এফ অফ ওয়ান কমা টি নাও, 1 minus t into gamma 1 1 sorry gamma 0 1 plus t into gamma 1 যেহেতু গামা জিরোটা ক্লোজড, ঠিক আছে? এবার এখানে মানটা বসিয়ে নিতে পারো, f1 t টা কি আসে, f1 t টা বসিয়ে নিতে পারে। তাহলে গামা 0 1 মানে কত আছে? 1 minus t a প্লাস আর ই আসবে তো নাকি আকাশ? প্লাস টি এ। হ্যাঁ স্যার আসবে, এটা আসবে। ঠিক আছে? তো ক্যালকুলেশন করলে মানটা একই আসবে। আসলো? এবার এটাকে বসালাম, এটা ক্যালকুলেশন করেও করতে পারো অথবা যেহেতু প্যাথটা ক্লোজড বলে দেওয়া আছে সো এটা সমান হবে। এর জায়গায় এই মানটা বসিয়ে দিতে পারো আর এই মানটা মানে একটু আগে পেলাম a প্লাস আর, যেহেতু প্যাথটা ক্লোজড তাহলে a প্লাস আর মাইনাস টি আর। তার মানে কি দেখলাম যে f অফ 0 কমা t আর f অফ 1 কমা t এরা সমান ফর অল t
বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল জিরো কমা 1। তার মানে গামা জিরোটা কি পেলাম, দিস ইজ হোমোটোপিক টু গামা, হলো? তার মানে সার্কেল ইজ হোমোটোপিক টু ইজ সেন্টার। এবার কথা বলি, কোন একটা প্যাথ যদি একটা কনস্ট্যান্ট প্যাথের সাথে হোমোটোপিক হয়, তাহলে সেইটাকে বলা হয়, সেই প্যাথটাকে বলা হয় হোমোটোপিক টু জিরো। দেখো নেক্সট একটা ডেফিনেশন লেখা আছে, ওখানে দেখে নিতে পারো নিজেরা, যে কোনো একটা রেক্টিফিয়েবল প্যাথ, সেটাকে হোমোটোপিক টু জিরো বলবো যদি প্যাথটা হোমোটোপিক টু এ কনস্ট্যান্ট প্যাথ ইন জি। যেমন এখানে আঁকা সার্কেলটা হোমোটোপিক টু এ সেন্টার, সেন্টারটা মানে বুঝতে পারছি একটা কনস্ট্যান্ট পয়েন্ট তো পাচ্ছি, তার মানে সার্কেলটা হোমোটোপিক টু এ কনস্ট্যান্ট প্যাথ দ্যাট ইজ ইটস সেন্টার, তার মানে বলতে পারো সার্কেলটা হোমোটোপিক টু জিরো। সেই জন্য মনে রাখবে, যখন পরে আমি অ্যাপ্লাই করবো অনেক জায়গায়, সেক্ষেত্রে দেখবে সার্কেলটাকে সবসময় লিখবো হোমোটোপিক টু জিরো। ঠিক আছে, বোঝা গেল সবার? হ্যালো স্যার। বলো। হ্যাঁ স্যার, বোঝা গেছে। স্যার বলছি যে ওই একটা কোশ্চেন ছিল, ওই দিকটাও যদি উল্টা একটু কভার হয়। আবার এখানে কোশ্চেন, এইটুকুই বেশি করে দিলাম সিলেবাসের চেয়ে। না সে ঠিক আছে, কিন্তু বলছি যে এখানে যে ওই যে আপনি গামা জিরো এসটা ইকুয়াল টু একটা সার্কেল ইকুয়েশনে কনসিডার করলেন, আর গামা ওয়ানটা একটা মানে যা একটা এই কনস্ট্যান্ট একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, মানে স্ট্রেট লাইন একটা ইকুয়েশন কনসিডার করলেন। তুই যখন কন্টিনিউয়াস রিফর্ম করবি, হ্যাঁ তখন এই দুটোকে জয়েন করে যে স্টিল লাইনটা পাবো, সেই লাইন সেগমেন্টটা পাবো না? হ্যাঁ সার্কেলের তো পাবো। এটাকে আমাকে যখন প্যাথটা বানাতে হবে, দুটো প্যাথকে জয়েন করে যে একটা কন্টিনিউয়াস ম্যাপ বানাতে হবে। এফ যে ম্যাপটা বানাচ্ছি, দুটো প্যাথকে জয়েন করে বানাচ্ছি। সো এখানে এইটা একটা প্যাথ, আর এর উপর যে কোনো পয়েন্ট না, সো এই দুটো প্যাথকে যখন জয়েন করবো আমি লাইন সেগমেন্টই পাবো, আর কিছু পাবো না। কি পাবো তাছাড়া? লাইন সেগমেন্ট ছাড়া আর কি প্যাথ তুই বানাতে পারবি? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু বলছি যে ওই গামা জিরো এসটা কি মানে পরিবর্তন আরেকটা আরবিট্রারি পয়েন্ট, একটা আরবিট্রারি পয়েন্ট সার্কেল। হ্যাঁ ঠিক আছে, মানে ওই সার্কেল ইকুয়েশন যেটা আমি কনসিডার করলাম না, যে স্ট্রেট লাইন ইকুয়েশন, মানে ওটা ইকুয়েশন চলতে পারে, তাই তো? সার্কেলের ইকুয়েশন বলে তো কিছু হয় না, অ্যাকচুয়ালি সার্কেলের উপরে পয়েন্ট গুলো কেমন দেখতে সেটা লেখা। এটা সার্কেলের উপর যে কোনো আরবিট্রারি পয়েন্ট, তো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার লিখিস, তার মানে কি সেই সময় x y গুলো নেবো যেটা কন্ডিশন আছে, আমরা থরি ওটা x y না। ঠিক আছে, আচ্ছা তার মানে এক্সাম যদি যেগুলো দেবে, মানে ওই ওই একটা স্ট্রেট লাইন ইকুয়েশন আর একটা সার্কেল ইকুয়েশন, মানে সব ক্ষেত্রে এরকমই চলবে কন্টিনিউয়াস। হ্যাঁ পরীক্ষার যেগুলো তোমাদের কাজে লাগবে, সার্কেলটা হোমোটোপিক টু সেন্টার হবে, আর কোনো কাজে লাগবে ওইটুকু কাজে লাগবে, আর কোথাও কাজে আর লাগবে। তার জন্য মানে স্ট্রেট লাইনটা এরকম করতে হবে, তাই তো? হ্যাঁ এইটা প্রমাণ পরীক্ষায় পড়বে না, শুধু বুঝিয়ে দিলাম যে সার্কেলটা হোমোটোপিক টু কনস্ট্যান্ট হয়, কারণ মানে কচি ইন্টিগ্রাল ফর্মুলা পড়াবো তখন কাজে লাগবে। ঠিক আছে, আর কিছু। আচ্ছা একটা নোট আছে, নোটটা মনে হয় সম্ভবত আমি আগের দিন বলেছিলাম কি, হ্যাঁ মনে হয় বলেছিলাম, ওই একটা লাইন ইন্টিগ্রাল যদি নিই কন্টিনিউয়াস ফাংশনের f along a radial path can be approximated by the line integral of f along a polygon, যে পলিগনের ভার্টেক্স গুলো ওই প্যাথের উপর লাই করবে। এটা মনে হচ্ছে বলেছি আগে দিন, আকাশ জিজ্ঞাসা করছে ছবিকে দেখছি। হ্যাঁ চলে আসি তাহলে কচিস ইন্টিগ্রাল ফর্মুলার প্রমাণ। কচিস ইন্টিগ্রাল ফর্মুলার প্রমাণে চলে আসি। আচ্ছা একটা কথা সঙ্গে জিজ্ঞাসা করি, গামা আর মাইনাস গামা দুটোর মধ্যে পার্থক্য কি গো, কি বলবে? বলনি কিছুই নয়, শুধু ডাইরেকশন আলাদা, রিভার্স ডাইরেকশন। একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। সেম প্যাথ না, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ থাকতে রিভার্স প্যাথ। না প্যাথটা যখন নেবো, কন্ট্রোলটা যখন নেবো, তখন একটা আমার পজিটিভ দিক দিয়ে নেবো, একটা না নেগেটিভ। এটা ভুল কথা বলছি। বিকজ যদি আমি পজিটিভ নিই, তার মানে তার রিভার্স প্যাথটা তখন এটা হবে, তখন এটা ক্লকওয়াইজ প্যাথ দেওয়া থাকলে অ্যান্টি ক্লকওয়াইজ নেবো, অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া থাকলে ক্লকওয়াইজ, সেটা বল কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ বলা থাকবে, যেটা দেওয়া থাকবে তার অপোজিট ডাইরেকশন হবে, এটা যে ব্যাপার, তাই তো? হ্যাঁ তাহলে প্যাথ সেম বাট রিভার্স ডাইরেকশন। আরেকটা কথা বলি, ইন্টিগ্রেশন করার সময় যেমন তোমরা পড়েছিলে এ থেকে বি তে যাচ্ছে, সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের ভ্যালু যা হবে, আমি যদি বি থেকে এতে আসি ইন্টিগ্রেশনের ভ্যালু একই থাকবে, শুধু সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ স্যার। এক্ষেত্রেও তাই, গামার উপর ইন্টিগ্রেশন করলে তুমি যা পাবে, মাইনাস গামার উপর ইন্টিগ্রেশন করলে একই পাবে,
শুধু আগে একটা মনোসিক মাইনাস চলে আসবে, ঠিক আছে? কাজে লাগবে বলে বলে দিলাম। তাহলে লেট কি নিলাম? লেট একটা নিচ্ছি জিবিএ রিজিয়ন ইন সি, জিবিএ রিজিয়ন, জিটা রিজিয়ন নিলাম ইন সি। অদিতি বয়ে আছে তো রে? হ্যাঁ স্যার। এফ একটা ম্যাপ নিলাম জি থেকে সি তে, পিএন অ্যানালাইটিক ফাংশন। অন্তরা পাল আগের দিন ক্লাস করলি না কেন? স্যার ইন্টারনাল ছিল। তা জিটা রিজিয়ন ইন সি, এফ একটা ম্যাপ জি থেকে সি, পিএন অ্যানালাইটিক ফাংশন। এন্ড ইন্টারনাল কেমন আছে সবার? আমাদের একটা একটু বাকি আছে। আমাদের রিংটা দারুণ হয়েছে। ঠিক আছে, তাও ওটা নিয়ে কোনো চিন্তা নেই। স্যার আমার হাতে তিনটে পেপার একসঙ্গে আমাদের, বাহ, একটাই কবে বসছে আছে? 29 তারিখ। 29 তারিখ কম্বাইন্ড ইন্টারনাল, মানে সব সাবজেক্টে একসাথে। আরে শেষবারের মতো নিয়ে নিন না, তোরা তো এরপরে তো আর নেবে না। টিচার মিটিং ডেকেছে কলেজ। তাহলে জিটা একটা রিজন ইন সি, এফ একটা ম্যাপ জি থেকে সি অ্যানালিটিক ফাংশন, যেখানে ক্লোজড বলটা দেখ, এইটা মানে অ্যাকচুয়ালি ওপেন বল। ওপেন বল অ্যাকচুয়ালি ওপেন বল মানে এখানে কিন্তু আমি সার্কেলার ডিস্কই নেবো। এইটা হলে হয় না ক্লোজ ডিস্কটা, মানে অ্যাকচুয়ালি বুঝতে পারছি এইটা হলে কি হয়, গোটা ডিস্কটা নিয়ে শুধু পেরিমিটারটা থাকে না, ওপেন হলে ক্লোজার নিয়েছি মানে ক্লোজড বল। হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই, যে নোটেশনটা হয় যেখানে এটা সিতে আছে এন্ড আরটা গেটাতে আছে, এরকম যদি দেন ফর ইচ z0 যদি পি অফ এ কমা আর থেকে চয়েস করি, তার জন্য এফ অফ z0 এটা সমান হবে 1/2 পাই আই ইন্টিগ্রাল ওভার গামা এফ অফ জেড বাই জেড মাইনাস z0 dz। তাহলে এফ অফ z0 সমান কি হবে না 1/2 পাই আর ইন্টিগ্রাল ওভার গামা। এটা স্টেটমেন্টটা আগের দিনই বলেছিলাম, এর অ্যাপ্লিকেশন বলেছি। যেমন গামা টিটা কি, অবশ্যই একটা সার্কেল। গামা টিটা কি হবে a প্লাস আর ই টু দি পাওয়ার 2 পাই আই টি, যেখানে 0 লেস অর ইকুয়াল টু t লেস অর ইকুয়াল টু। সো এরকম একটা জিনিস আমাদের আছে। স্যার হ্যাঁ বলো। z0টাও ক্লোজ ডিস্ক থেকে নিতে হবে না, মানে জেড বার হবে না? না এখানে আছে তার মানে এখানেই থাকবে, এখানেই নিতে হবে, ওপেনিক্স থেকে নিতে হবে। এখানে থাকবে এখানে থাকবে। কারণ কেন বলো তো এখান থেকে নিলাম বাবা? এখানে নিলে অনেক সময় পেরিমিটার হয়ে যেতে পারতো। কারণ দেখবে যে স্টেটমেন্টটা আগের দিন স্টেটমেন্টটা বলেছিলাম z0 পয়েন্টটা কিন্তু ইন্টিরিয়র পয়েন্ট, সেটা বলে এখানকার আছে। তাহলে ওপেন সেটের পয়েন্ট বলে দিলেই ভালো হবে, তাই না? না মানে পেরিমিটারের উপর থাকলে হবে না তো, সেই জন্য তো এখান থেকে ইন্টিরিয়র হতে সেটা হবে। এখান থেকে তুলেছি, কারণ এটা একটা ওপেন সেট, এর প্রত্যেকটা পয়েন্ট ইন্টিরিয়র পয়েন্ট, সেটা এখান থেকে তুলেছি, এখান থেকে তুলেছি, ঠিক আছে? মানে বাউন্ডারি পয়েন্ট হলে চলবে না? না, কারণ স্টেটমেন্টে কি করেছিলে আগের দিন? z0টা কি ছিল? ইন্টিরিয়র টু সি ছিল না? হ্যাঁ স্যার। তাহলে ওই জন্য এখানে ওপেন সেট। এখানে চলে এসো প্রমাণটা কিভাবে করবো। তাহলে প্রমাণটা কিভাবে করবো দেখো, প্রথমে বলি এখানে কন্টিনিউটির একটা কনসেপ্ট কাজে লাগাবো। যেহেতু ফাংশনটা অ্যানালাইটিক, তার মানে কোথায় অ্যানালাইটিক? পি অফ এ কমা আর। কেন পি অফ এ কমা আর অ্যানালাইটিক হবে? যেহেতু জি তে অ্যানালাইটিক, মানে জি রিজিয়ন অ্যানালাইটিক, এবং পি অফ এ কমা আরটা জি তে ঢুকে আছে, তাহলে পি অফ এ কমা আর অ্যানালাইটিক হবে। তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে পি অফ এ কমা আর। ওপেন সেটে there is no distinction between differential and analytic বলেছিলাম যারা ক্লাস করেছিলেন। ওপেন সেটে কিন্তু ওপেন সেটে ডিফারেন্সিয়াল মানে অ্যানালাইটিক, অ্যানালাইটিক মানে ডিফারেন্সিয়াল। কি সন্ধি মনে পড়ে বাবা? বলেছি মনে করে দেখুন। ওপেন সেটে অ্যানালাইটিক, ওপেন সেটে ডিফারেন্সিয়াল, তার মানে ওপেন সেটের প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়াল, তার মানে ওপেন সেটের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। সো এখানে প্রথমে কি কাজে লাগাচ্ছে? কন্টিনিউটি কনসেপ্ট কাজে লাগাচ্ছে। সো প্রুফটাই চলে আসে। let epsilon greater than 0, let epsilon greater than 0 be given. So epsilon greater than 0 be given. এবার since
যাই নিলাম, যে যাইটাকে তুলছি অবভিয়াসলি ওপেন ডিস্ক থেকে। তার মানে কি বলবো, সো দেয়ার এক্সিস্ট ডেল্টা গ্রেটার দেন 0 পাবো, যাতে করে কি হবে মড অফ এফ অফ জেড মাইনাস এফ অফ যাই, এটা লেস দেন অ্যাডজাস্টমেন্টের জন্য নিচ্ছি এপসাইলন বাই 2 পাই। ঠিক আছে, এত অবধি এপসাইলন বাই 2 পাই ফর অল জেড, যেখানে জেডটা কত তুলতে পারবো না বিলংস টু। আচ্ছা এইটা কিন্তু ক্লোজড বল নিলেও সমস্যা নেই, বোঝা গেল? আকাশ এই ক্লোজড বলটা কিন্তু বলি আগে গোটাটা বলি আমি বোঝাই তো, অবশ্যই তোর কথা শুনি। এই ক্লোজড বলটা কিন্তু এখানে থাকতে হবে। তো এরকম একটা ব্যাপার আমি বলি যে কি করছি, ডেফিনেশনে তোরা কি শিখেছিলে এইটা, যে এফ অফ জেড মাইনাস এফ অফ জাই লেস দেন, এটা হলো স্যার তাহলে মড অফ জেড মাইনাস জাই, জিনিসটা কি ছিল যে মড অফ জেড মাইনাস জাই লেস দেন ডেল্টা। এখানে যদি ইকুয়াল টু ডেল্টাও নিই তাহলে কি কোনো সমস্যা হবে? কি রে, কোনো সমস্যা হবে না, কারণ এটা 0 চলে আসবে, এটাই তো। তাহলে এখানে পেরিমিটারের উপরে পয়েন্টগুলোর জন্য কোনো সমস্যা হবে না, ওই জন্য এখানে ক্লোজড বল্টের পয়েন্টগুলোর জন্য বলে, যে ক্লোজড বলতে পারি এখানে ঢুকে আছে এইটা বলতে পারি। আচ্ছা এই জিনিসটা কি করে বলতে পারি, কেউ বলবে যে একটা এরকম ক্লোজড বল বানাতে পারবো যেটা এখানে ঢুকে আছে? দেখি তোমরা কেমন পড়াশোনা করছো, কেমন ম্যাট্রিক্স এর পড়াশোনা করেছো দেখি, কে বলতে পারবে এটা কি করে বলতে পারি? আরেকবার বলুন। আমি বলছি এই জিনিসটা কি করে বলতে পারি যে একটা ক্লোজড বল পাবো যেটা এই দিকে ঢুকে থাকে, এটা কি করে বলতে পারবো এই জায়গাটা বুঝছি না। আর এইটা নিয়েছি কোনো ব্যাপার নেই, ওখানে মড অফ জেড মাইনাস জাই লেস দেন ডেল্টা নিই, এখানে লেস অর ইকুয়াল টু ডেল্টা নিই, তার মানে এখানে জেডটা এখানে থাকে। অ্যাকচুয়ালি কন্টিনিউটি ডেফিনেশন আমার কথা, এইটা কি করে বলতে পারবো? জায়গা তো একটা ইন্টিগ্রাল পয়েন্ট, তো ওইটাকে কি ডেল্টা লেফটের যদি আমার কথা হচ্ছে এই জিনিসটা গ্যারান্টি আছে কি করে বলতে পারবো যেটা ক্লোজ। দিস ইজ কল্ড রেগুলারিটি প্রপার্টি, মনে করে দেখ, আর মনে আছে রেগুলারিটি প্রপার্টি বলে একটা জিনিস ছিল, এক্স একটা ইউ থেকে তুই দেয়ার এক্সিস্ট একটা ওপেন সেট ভি পাবো, যাতে করে এক্স বিলংস টু ভি সাবসেট ক্লোজার অফ ভি সাবসেট ইউ, ছিল না? কি মনে নেই কারোর এরকম একটা জিনিস ছিল বাবা? তাহলে এটা রেগুলারিটি প্রপার্টি, ঠিক আছে। মানে আমার কথা এই যে ক্লোজার একটা ওপেন সেট, এই ওপেন সেটের করসপন্ডিং ক্লোজার মানে ক্লোজ সেট, সেটার ভিতরে ঢুকে থাকে। তো যাই হোক এটা কন্টিনিউটি ডেফিনেশন। এবার আকাশ বলছি বল। হ্যাঁ স্যার বলছেন যে 2 পাইটা 2 ওই ইসলামের পাইটা অ্যাডজাস্টমেন্টের জন্য তুই নাও নিতে পারিস, কোনো অসুবিধা নেই, মানে পাইটা হ্যাঁ নাও নিতে পারিস, কিন্তু পরে দেখতে একটু খারাপ লাগবে, অশোভনীয় লাগবে দেখতে। আচ্ছা বলছিলাম যে এখানে কি একটা কোশ্চেন করলো তখন যে ওই দিকটা উল্টা না, ওই দিকটা উল্টা, আবার ওই দিকটা যেমন কোশ্চেন আবার উল্টানোর দরকার নেই, বল কেন পয়েন্টটাকে ওপেন সেট থেকে তুলেছি, তাই তো? হ্যাঁ ওই Z0 পয়েন্ট আমি এইটার কথা কতবার একই উত্তর দেবো, সেম এখনো সেমই উত্তর দেবো। Z0টাকে স্টেটমেন্টে লেখা ছিল ইন্টিরিয়র পয়েন্ট হতে হবে সি এর, সো ওই জন্য ওপেন সেট থেকে তুলেছি, ক্লোজ সেট থেকে তুলে তো পেরিমিটারের পয়েন্ট হয়। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যতবার জিজ্ঞাসা করবে এই উত্তরটা প্লিজ। তাহলে এই জিনিসটা পেলাম এপসাইলন বাই 2 পাই, যেটা বললাম জেডগুলোকে এখান থেকে তুলছি, এটা সাবসেট এইটা। এত অব্দি আলাপন বোঝা গেছে? এবার দুটো প্যাথ আমরা চয়েস করছি, কি কি? একটা গামা টি যেটা ইকুয়াল টু a প্লাস r e টু দি পাওয়ার 2 পাই i t, মানে এইটার করসপন্ডিং যে সার্কেল সেটা নিলাম একটা, আর এইটার করসপন্ডিং একটা সার্কেল নেবো যেটা কি হবে বড় গামা টি লিখলাম, যেটা ইকুয়াল টু কি নেবো জাই প্লাস ডেল্টা ই টু দি পাওয়ার 2 পাই i t। কি সন্ধি বোঝা গেল? এটা এর করসপন্ডিং সার্কেল নিলাম, এটা এর করসপন্ডিং। তো ছবিটা কিরকম হবে ছবিটাই বোঝায়, ছবিটা আসছে। এইটা একটা ছিল বি অফ এ কমা আর বুঝুন, বি অফ এ কমা আর, তারপরে যাই এখান থেকে নিয়েছিলাম, যাইকে ঘিরে একটা ডেল্টা রেডিয়াসের সার্কেল নিয়েছি, যাই আর ডেল্টা। এবার দেখ একটা প্যাথ
কনসিডার করছি তার আগে বলি, সব আলোচনায় আসবো। পয়েন্টগুলোকে বসিনি। ডি এর উপরে পয়েন্ট নিচ্ছি, ডি ই এফ আর জি। হলো, এফ কে যোগ করলাম এরকম, এটাকে যোগ করলাম, ডি কে, জিটা থার্ড, এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম এইচ। এটা গেল। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ এই যে পয়েন্টগুলো সেগুলো নিয়েছি, শোন ইন দ্য ফিগার। ফিগারে দেখানো আছে কোনগুলো কোন পয়েন্টটা কোথায় নিয়েছি। এবার দেখ, গামা ড্যাশটা একটা ক্লোজড প্যাথ নিচ্ছি। ভালো বোঝ কেমন প্যাথ নিচ্ছি। গামা ড্যাশ একটা প্যাথ নিচ্ছি, বি দা ক্লোজড প্যাথ, একটা ক্লোজড প্যাথ দিলাম, consisting of the part of the path। কোন প্যাথটা? দেখ এই প্যাথটা ভালো করে দেখ সন্দীপ, একটা প্যাথ তৈরি হয়েছে, এই প্যাথ, এই প্যাথ কোন জায়গাটা স্যার বুঝতে হবে, এই প্যাথটার কথা বলছি, এই প্যাথটার কথা বলছি। এখানে গামা ড্যাশটা একটা বিরাট ক্লোজড প্যাথ কনসিস্টিং অফ দ্য পার্ট, কি পার্ট নিচ্ছি, এবিসি। এবিসি কার পার্ট? এবিসিটা কার পার্ট? গামার, কারণ বাইরেরটা গামা ছিল আর ভিতরের প্যাথ এটা হচ্ছে বড় গামা, তার প্যাথ গামা, প্যাথ এবিসি। আচ্ছা পার্ট লিখছি, পার্ট এবিসি অফ দা প্যাথ গামা। তাহলে গামাটার এবিসি পোরশনটুকু নিলাম, হ্যালো। দা সেগমেন্ট সিডি মানে এইটা নিয়েছি, দা সেগমেন্ট সিডি, হ্যালো। দা পার্ট ডিএফ অফ কার? বড় গামা, বড় গামা, হ্যালো। এন্ড দা সেগমেন্ট এফএ মানে এটা, মানে কোন প্যাথটার কথা বলছি, এই যে এইটা যেটা আমি একটু আগে বললাম, এই প্যাথটার কথা বলছি, এই প্যাথটার কথা বলছি। এন্ড দা সেগমেন্ট এফএ এটার কথা বলছি, হ্যালো। আরেকটা নিচ্ছি দেখ, একটা গামা ড্যাশ, তাহলে এই উপরের দিকটা নেবো গামা ড্যাশ, আরেকটা কি নেবো, আরেকটা নিচ্ছি দেখ, আরেকটা নিচের দিকটা, মানে সন্দীপ দুটো আলাদা পোরশন তৈরি করছে আমি ভিতরে ভিতরে, একটা হচ্ছে এইটা, এইটুকু, আরেকটা যে এখান থেকে শুরু করে এই যে প্যাথটা। সবাই বুঝতে পারলি দুটো কি কি প্যাথ আসছে? এই প্যাথটার কথা বলছে, বুঝতে পারছি এই জায়গাটা। কি আকার বুঝে গেছে? বুঝে গেছে, ঠিক আছে, হ্যাঁ। তাহলে গামা ডবল ড্যাশটা বললাম না, গামা ডবল ড্যাশটা কি নিয়েছে, বি দ্য ক্লোজড পাথ কনসিস্টিং অফ দ্য পার্ট সিএইচ এ, এই দেখ সিএইচ এ এইটুকু, এটা নিলাম, তাহলে সিএইচ এ নিলাম। আর কি নিয়েছে, দা সেগমেন্ট এফ, এই যে এফ এইটা, তার মানে এফটা পেলাম, এন্ড দা সেগমেন্ট সিডি এইটা। অলরেডি বোঝা গেল, এই উপরের দিকটা নিয়েছি গামা ড্যাশ, আর এখান থেকে শুরু করে এই যে এই নিচের দিকটা নিয়েছি আর গামা ডবল ড্যাশ। দেখ এবার কি দেখ, দুটো প্যাথই রেক্টিফিয়েবল, কারণ দেখে বুঝতে পারছি। আর গামা ডবল ড্যাশ প্যাথটাও রেক্টিফিয়েবল, গামা ড্যাশ প্যাথটাও রেক্টিফিয়েবল। কেন? তুই জেনে নে যেহেতু লেন্থটা ফাইনাইট হবে, ঠিক আছে। তাহলে কি বলছে, গামা ডবল ড্যাশ প্যাথ কোনটা বুঝে গেছিস, কি কি যেটা কোন কোন নিয়ে তৈরি হয়েছে, সিএইচ এ পোরশন, সিডিটা আর এএফটা, এইটা নিয়ে তৈরি করেছি গামা। তাহলে দুটোই রেক্টিফিয়েবল, গামা ড্যাশ গামা ডবল ড্যাশ দুটোই রেক্টিফিয়েবল প্যাথ, মানে লেন্থটা ফাইনাইট হবে প্যাথটা, দুটোই রেক্টিফিয়েবল প্যাথ, কোনো অসুবিধা নেই এতটাও কি? ঠিক আছে সবার? স্যার এফ এর পরে এফজিটি আর ডিসিটাও হবে না? কোনটা?
ড্যাশে হ্যাঁ গামা ডবল ড্যাশ কি বল ওই এ পর্যন্ত দিলেন আচ্ছা আরেকটা লিখতে ভুলে গেছি আরেকটা লিখতে বলে এইটুকু সরি এই যে ছবি বলার সময় বলেছিলাম যে এখান থেকে শুরু করে নিচের দিকটা আর এইটা এখান থেকে শুরু করে উপরের দিক তাই তো ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ স্যার এটা মিসিং করে গেছে ছবি বলার সময় বলেছি দেখা শুনি দুটো রেক্টিভ প্যাথ এবার দেখ এই যে মানটা f of z by z minus chi এইটা কিন্তু অ্যানালাইটিক হবে কোথায় এটা রেশনাল টাইপ অফ ফাংশন সেখানে অ্যানালাইটিক হবে যেখানে ডিনোমিনেটরটা জিরো হবে না ডিনোমিনেটরটা কোথায় জিরো হবে না সব জায়গাতে জিরো হবে না এক্সেপ্ট যাই তাহলে অ্যানালাইটিক ইন কত হবে g মাইনাস সিঙ্গেলটা তাহলে এইটা অ্যানালাইটিক হবে না ঠিক আছে বোঝা গেল ইন g মাইনাস সিঙ্গেলটা এবার একটা কথা বলি এই দুটো প্যাথ গামা ড্যাশ আর গামা ডবল ড্যাশ সবাই একবার তাকাও তো এই দুটো প্যাথই হোমোটোপিক টু জিরো হবে না দিতে মিলে যেটা তৈরি করছে সন্দীপ একাকি নয় হ্যাঁ স্যার হবে তো জিরো তাহলে হ্যাঁ ছবিটা দেখলে বুঝতে পারবে ডিকম্পোস্ট করা যাবে একটা সিঙ্গেল পয়েন্টে সো গামা ড্যাশ আর গামা ডবল ড্যাশ যেহেতু হোমোটোপিক টু জিরো তাহলে কি হবে না আগের দিন আমি একটা স্টেটমেন্ট বলেছিলাম দ্যাট কচিস ফান্ডামেন্টাল থিওরেমের একটা স্টেটমেন্ট তোদের নোটে আছে হোমোটোপিক টু জিরো ডেফিনেশনের নিচে একটা স্টেটমেন্টও লেখা আছে দেখো যে জিটা যদি রিজিয়ন ইনফিনিটি হয় এফটা যদি একটা অ্যানালাইটিক ফাংশন হয় আর গামাটা যদি একটা ক্লোজড রেক্টিফিয়াল প্যাথ হয় যেখানে গামাটা হোমোটোপিক টু জিরো তাহলে ওই গামা প্যাথের উপর ইন্টিগ্রেশনের ভ্যালুটাও জিরো তো খুব সোজা স্টেটমেন্ট এভাবে মনে রাখবে যে একটা ক্লোজড রেক্টিফিয়াল প্যাথ যেটা হোমোটোপিক টু জিরো যদি হয় তাহলে সেখানে বা সেই প্যাথের উপর একটা অ্যানালাইটিক ফাংশনের ইন্টিগ্রেশনের ভ্যালুটাও জিরো হবে বোঝা গেল আচ্ছা সন্দীপ এই যে দুটো প্যাথ নিয়েছি বাবা দুটো প্যাথেই কিন্তু যাইটা নেই খেয়াল করে দেখ ঠিক না ভুল কথা হ্যাঁ স্যার এই প্যাথটাতেও যাই নেই এই প্যাথটাতেও যাই নেই মানে গামা ড্যাশেও যাই নেই গামা ডবল ড্যাশেও যাই নেই আর এই ফাংশনটা কোথায় অ্যানালাইটিক যাই ছাড়া সব জায়গায় অ্যানালাইটিক তাহলে এই ফাংশনটা অ্যানালাইটিক হয়ে গেল ঠিক আছে তাহলে যেহেতু ফাংশনটা অ্যানালাইটিক এবার দেখো এবং এই প্যাথ দুটো হোমোটোপিক টু জিরো সো এদের উপর ইন্টিগ্রেশনের যোগফলে যে ভ্যালুটা সেটাও জিরো হবে বাই কচিস ফান্ডামেন্টাল থিওরেম মাথা উল্টাবো বোঝা গেল ব্যাপারটা হ্যাঁ স্যার বুঝেছি টাকার মাথায় ঢুকেছে আচ্ছা স্যার বলছি যে এখানে কি একটা প্রপার্টি ভুলে গেছিলেন ওই ম্যাট্রিক্স স্পেসে ভুলে গেছি বললেন এটা বললেন তো নামটা রেগুলাই তাহলে সবাই কচিস ফান্ডামেন্টাল থিওরেম তাহলে ইন্টিগ্রাল ওভার গামা ড্যাশ f of z by z minus chi dz plus integral over gamma double dash f of z by z minus chi dz দুটোই হবে ঠিক আছে এত অবধি কারো কোনো কনফিউশন আছে আর হয়ে আসছে প্রুফটা না স্যার ঠিক আছে হ্যাঁ স্যার এটা করতে পারলে পরীক্ষায় নামাতে হবে আচ্ছা এই গামা ড্যাশটা ভালো করে দেখতো কোনটা গামা ডবল ড্যাশ কোনটা গামা ডবল ড্যাশ FGT তারপরে DC আচ্ছা গামা ড্যাশটা যে ইন্টিগ্রেশন ভ্যালু সন্দীপ কার সাথে সমান হয় বল উপরের দিকটা গামা ড্যাশ নিয়েছিল নিচের দিকটা গামা ডবল ড্যাশ তাই তো হ্যাঁ 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 স্যার এবার একটা জিনিস খেয়াল করে দেখো যে গামা ড্যাশটা যে আমরা কি করতে পারবো সেইটাকে কার সাথে সমান করছি ভালো করে বোঝ এই দুটোর ইন্টিগ্রেশনের ভ্যালু যে যোগফল সেটা কোন
জন্য পলিগনের আইডিয়াটা কাজে লাগাও। বলো কি বলবে? গামার সঙ্গে একটা গামা আর একটা বড় গামা হবে না? বড় গামাটা তো থাকবে, দুটো মিলে তো, ঠিক না ভুল কথা? হ্যাঁ মানে সার্কেলটা যতটা হ্যাঁ, তার মানে এখান থেকে কি পাবো? এটা কার সমান হবে গামা বাই এফ অফ জেড বাই জেড মাইনাস জাই ডিজে। এবার ডাইরেকশনটা অপোজিট নিচ্ছি গামাটা, ঠিক আছে? ছবিটা আঁকার সময় বুঝতে পারবি যে এইটার যে ডাইরেকশন আর এইটার ডাইরেকশন আলাদা নিচ্ছি এইটার ক্ষেত্রে। তাহলে এটা ইন্টিগ্রেশন ভ্যালুটার ক্ষেত্রে কি লিখবো? ভ্যালুটা একই থাকবে, শুধু প্যাডটা গামার জায়গায় লিখবো মাইনাস বড় গামা দিয়ে কি করবো? এফ অফ জেড বাই জেড মাইনাস জাই ডিজে, এটা সমান 0 হবে। সো এটা কি ইমপ্লাই করবে? এইটা মানে আবার কি? এইটা মানে কি? এইটা মানেই বললাম তো তোদেরকে, এইটা একই জিনিস, হলো? সো এইটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার গামা এফ অফ জেড বাই জেড মাইনাস জাই মাইনাস ইন্টিগ্রেশন ওভার গামা এফ অফ জেড বাই জেড মাইনাস জাই ডিজেড, এটাও ডিজেড হবে। সো দিস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পেলাম? ইন্টিগ্রাল ওভার গামা এফ অফ জেড বাই জেড মাইনাস জাই ডিজেড। সো দিস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার বড় গামা এফ অফ জেড বাই জেড মাইনাস জাই ডিজেড। ঠিক আছে আকাশ, এত অবধি? তাহলে এখান থেকে কি পাবো এবার দেখ। সো এটাকে এই ডান দিকেরটাকে দুটো পার্টে পার্টে ভাঙছি, একটা বড় গামা করলাম দিয়ে কি করছি? এফ অফ জেড মাইনাস এফ অফ জাই প্লাস এফ অফ জাই বাই জেড মাইনাস জাই ডিজেড, এবারটা ইউজ করলাম। সো দিস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার গামা কি পাবো? এফ অফ জেড মাইনাস এফ অফ জাই বাই জেড মাইনাস জাই ডিজেড প্লাস এফ অফ জাইটাকে আলাদা করলাম ইন্টিগ্রাল ওভার গামা ডিজেড বাই জেড মাইনাস জাই। স্যার এই সাইডের গুলো দেখতে পাচ্ছি না। এবার দেখতে পাচ্ছি? হ্যাঁ তাহলে এটা ক্যালকুলেশন করে যাচ্ছি না। আচ্ছা এইটা আগের দিন আমি করিয়েছি, কেউ বলিস না বাট এই মানটা কত হবে এইরকম নেই, ওটা ছিল ডিজেড বাই জেড মাইনাস, এখানে এটা তাই তো ছিল না? ছিল না, মনে আছে তো? আমি বলেছিলাম দুটো জিনিস কনসিডার করবো, একটা ইনসাইড সি একটা আউটসাইড সি। এটা ইনসাইড আছে, সো এটা ক্ষেত্রে এটা কত হবে ভ্যালু? এটা কি হবে? 2 পাই আই হবে নাকি রে? এটা করেছি আগের দিন, এটা বলছি না, এটা করাও আছে নোটে। ডিজেড বাই জেড মাইনাস সি, এটা জেড মাইনাস জাই আছে, তাই তো? তাহলে এটা সমান ইন্টিগ্রাল ওভার গামা থেকে যাবে এফ অফ জেড মাইনাস এফ অফ জাই বাই জেড মাইনাস জাই ডিজেড, আর এটা প্লাস 2 পাই আই ইন্টু এফ অফ জাই। ঠিক আছে এতটা অবধি অদিতি? হ্যাঁ স্যার। বেশ, এবার একটা জিনিসে চলে আসি, সেটা হচ্ছে কি 2 পাই আই ইন্টু এফ অফ জাইটাকে এদিকে নিয়ে আসি। তাহলে কি হবে? মড অফ ইন্টিগ্রাল ওভার গামা এফ অফ জেড বাই জেড মাইনাস জাই ডিজেড মাইনাস 2 পাই আই ইন্টু এফ অফ জাই, এটা মড নিলাম। সো দিস ইজ ইকুয়াল টু মড অফ ইন্টিগ্রাল ওভার গামা এফ অফ জেড মাইনাস এফ অফ জাই বাই জেড মাইনাস জাই ডিজেড। এই কার মনে আছে? সন্দীপ বলে দেবে। সন্দীপ অবশ্যই বলো, এটা এমএল ইনইকুয়ালিটি মনে আছে? এমএল ইনইকুয়ালিটি মানে কি বলেছিলাম? ফাংশনটার সুপ্রিমাম ইনটু লেন্থ অফ দা কার্ভ। কারণ মনে নেই? এটা বলেছি তো আগের দিন। কি বলেছিলাম? ফাংশনটা সুপ্রিমাম পাবো ইনটু লেন্থ অফ দা কার্ভ, ঠিক আছে আকাশ? হ্যাঁ এটা বলেছিলাম আগের দিন। বলেছিলাম না? তাহলে বলো কি হবে? তাহলে এল ইনটু এল মানে একটা হচ্ছে মড অফ এফ অফ জেড এর সুপ্রিমাম, একটা হচ্ছে মড অফ এফ
আর কার ভালো করে মোড অফ এফ অফ জেড এর সুপ্রিমাম অন দা কার গামা আর গামার লেন্থ কি সন্দীপ তাই তো হ্যাঁ স্যার এবার সন্দীপ বলে সন্দীপ কি বলবে এর পয়েন্টগুলোর জন্য মোড অফ এফ অফ জেড মাইনাস এফ অফ জাই সন্দীপ কত ছিল লেস দেন এপসাইলন বাই 2 পাই কার জন্য ফর অল জেড বিলংস টু গামাই লিখলাম হ্যাঁ গামার জন্য বলতে হয় ঠিক আছে ভিতরের পয়েন্টগুলো আর লেখার দরকার নেই আচ্ছা জেড মাইনাস জাই আকাশ জেড মাইনাস জাইটা কত হবে কে বলবি এই তোমরা সব বাবু ছেলে তা বলতে হচ্ছে না এটা কি হবে এইটা তো যাই স্যার এটা ডেল্টা গামা তাহলে এইটা তো জেড তাহলে এইটা তো ডেল্টা তাহলে মোড অফ জেড মাইনাস জাই কত হয়ে গেল সন্দীপ ডেল্টা হ্যালো বোঝা গেল না তাহলে ছবিটা সাইডে ছিল কি ও দিদি বোঝা গেল কারণ জেডটা এর উপরের পয়েন্টগুলোর জন্য সুপ্রিমাম নিতে হবে হ্যাঁ স্যার তাহলে এর উপরের পয়েন্টগুলোর জন্য জেড আছে এটা যাই সেন্টার থেকে দূরত্ব কত ডেল্টা তার মানে মোড অফ জেড মাইনাস যাই ইকুয়াল টু ডেল্টা কি আকাশ বাবু বুঝে গেছে তাহলে পুরোটার মোড ভ্যালু যদি নিই হ্যাঁ স্যার ঠিক আছে পুরোটার মোড ভ্যালু কত হবে মানে এমটা কত হবে তাহলে এটা লেস দেন হবে এপসাইলন বাই 2 পাই ডেল্টা এইটা হবে সন্দীপ আর গামার লেন্থ মানে তো তার পেরিমিটার কত হয় হ্যাঁ গামাটা ছিল তো এইটা গামা মানে কি ছিল মোড অফ জেড মাইনাস জাই ইকুয়াল টু ডেল্টা এটাই তো গামা তাহলে এর পেরিমিটার কত 2 পাই আর মানে 2 পাই ডেল্টা এই জন্য তখন 2 পাই নিয়েছিলাম আকাশ নাহলে তোরটাও হবে দেখবি এবার যেহেতু এপসাইলন গ্রেটার দেন 0 ইজ আরবিট্রারি অন্তরা বোঝা গেছে রে হ্যাঁ স্যার তো যেহেতু এপসাইলন গ্রেটার দেন 0 ইজ আরবিট্রারি তার মানে এদের ডিফারেন্সটা টেন্ডস টু 0 অর্থাৎ এরা সমান হবে তার মানে যে কোনো আরবিট্রারি এপসাইলন থেকেও এদের ডিফারেন্সটা ছোট মানে কি নিশ্চয় তার মানে এদের ডিফারেন্সটা 0 হবে তাহলে সো কি হবে ইন্টিগ্রাল ওভার গামা এফ অফ জেড বাই জেড মাইনাস জাই ডিজেড ইকুয়াল টু 2 পাই আই ইন্টু এফ অফ জাই তাহলে এখানে ফরমেশনটা চলে এলো এফ অফ জাই সমান 1 বাই 2 পাই আই ইন্টু ইন্টিগ্রাল ওভার গামা এফ অফ জেড বাই জেড ঠিক আছে আচ্ছা কিছু অঙ্ক ছিল অঙ্কগুলো মানে আগের দিনকে আলোচনা করেছি না করিনি তোদের বইয়ে 25 ইন্টিগ্রাল ফর্মুলার প্রচুর প্রবলেম আছে সবাই একবার প্রবলেমগুলো দেখবি অনেকগুলো প্রবলেম আছে প্রবলেমগুলো দেখবে হ্যাঁ এখানে কিছু করা আছে ঠিকই কিন্তু এরকম টাইপের অনেকগুলো প্রবলেম তোদের বইয়ে করা আছে 25 ইন্টিগ্রাল ফর্মুলার উপরে এটা ভালো করে নেবে সবাই আচ্ছা কারোর কোনো 25 ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে অঙ্ক করে দিতে হবে এরকম কেউ আছো বলো গো স্যার একটা অঙ্ক আছে ওই ইভ্যালুয়েট sin z বাই z প্লাস i অপারেট করে দেন এই সুজাত আচ্ছা ছেলে রে বাজে ছেলে একদম বাজে ছেলে আলাদা বাড়িতে আছে খাচ্ছে আর ঘুমাচ্ছে আলাবন কি বলেছিলাম 25 ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে করতে গেলে মানে 25 ইন্টিগ্রাল হোক বা 25 থিওরেম দুটোর জন্যই আমি একটা কথা বলেছিলাম যে মনে রাখবে ডিনোমিনেটরটাকে 0 করে দেবে ডিনোমিনেটরটা 0 করলে যদি পয়েন্টটা লাইজ আউটসাইড হয় ইন্টিগ্রেশনের ভ্যালু 0 আসবে বাই 25 থিওরেম তাই তো সন্দীপ আর যদি ইনসাইডে থাকে তাহলে 25 ইন্টিগ্রাল এখানে সার্কেলটা কি দেওয়া আছে বুঝলি আলাপন গামা টিটা দেওয়া আছে 2 টু দি পাওয়ার i তো এটা কেমন আকারে দেখতে a প্লাস r e টু দি পাওয়ার ওই 2 পাই i টি আকারে দেখতে বাই e টু দি পাওয়ার i টি আকারে দেখতে এখানে 0 লেস অর ইকুয়াল টু t লেস অর ইকুয়াল টু 2 পাই a এর মানটা 0 আর এর মানটা 2 তার মানে এটা সেন্টার কথা হয়ে গেল সেন্টারটা হয়ে গেল আলোকন সেন্টারটা বাবু 0 তে আর রেডিয়াসটা 2 তাই তো হ্যাঁ এবার কি করবি শোন এগুলো নিয়মটা শোনা বুঝলি আলাপন জেড প্লাস আইটাকে 0 করে দিবি কারণ জেড এর মানটা কত আসছে মাইনাস আই ভাষাটা তোকে লিখতে হবে যেমন লেখা আছে এবার এই মাইনাস আইটা না এখানে সার্কেলের ভিতরে আছে না ভাই অবভিয়াসলি সার্কেলের ইনসাইডে আছে দেখ মাইনাস আই মানে কোন পয়েন্ট আলাপন 0, -1 সরি
মাইনাস ওয়ান। ইনসাইড দ্য সার্কেল আছে, তার মানে কচিস ইন্টিগ্রালি কাজে লাগবে। কি আলাপন বোঝা গেছে বাবা? তাহলে এটা সমান কত হবে? তার মানে এখানে কচিস ইন্টিগ্রাল কাজে লেগে যাও। সো এটা মানে 2 পাই আই ইন্টু এর ভ্যালুটা হবে 2 পাই আই ইন্টু এফ অফ মাইনাস আই। এবার এফ অফ জেড মানে সাইন জেড, তাহলে 2 পাই আই ইন্টু সাইন মাইনাস আই। ও তুই বলছিলিস আমি সাইন মাইনাস আই লিখবো, যা আছে তাই লিখবো, যেটা নিয়ম নেই। এই জায়গাটা মানে তোর একটু কনফিউশন হচ্ছে যে সাইন মাইনাস আই লিখবো লিখবো না, ঠিক না ভুল কথা? এইখানে আর ওই সার্কেলটা ওই লিখতে পড়লে তুই যা জানিস তাই। সাইন মাইনাস লিখলে কি আহামরি কি হয় জানি? সাইন জেড তো ডিফাইন করা, সাইন জেড ঠিক আছে সবাই বুঝে গেল রে? এর যা জানিস তাই ঠিক আছে। স্যার একবার ওই পিসটা বলতাম। কোন দিকটা? এটা? হ্যাঁ এক মিনিট দাঁড়া। এই অঙ্কগুলো বারবার বলছি সবাইকে, নিচেরটাকে জিরো করে দেখে নেবে পয়েন্টটা ইনসাইডে আছে না আউটসাইডে আছে। ভাষা যেমন আগের অঙ্কগুলো লেখা যেমন লিখবে। ইনসাইডে থাকলে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা, আউটসাইডে থাকলে কচিস থিওরেম, ইন্টিগ্রেশনের ভ্যালুটা জিরো হবে। হয়ে গেছে স্যার। এবার চলে আসি কচিস ইনইকুয়ালিটি বা কচিস এস্টিমেট জিনিসটা কি। চলে আসতো কচিস এস্টিমেট বা কচিস ইনইকুয়ালিটি। কচিস ইনইকুয়ালিটি দিয়েও পরীক্ষায় অঙ্ক করতে পারে। আপার বাউন্ড বের করতে দিতে পারে কোন একটা সেকেন্ড অর্ডার ফোর্থ অর্ডার কোন একটা পয়েন্টে। আমি বলে দেবো যে কিরকম ধরনের অঙ্কর ক্ষেত্রে কচিস ইনইকুয়ালিটি কাজে লাগাবি। চলে আসি কচিস ইনইকুয়ালিটি। দেখ কচিস ইনইকুয়ালিটি স্টেটমেন্টটা কি বলছে? এফ একটা ম্যাপ দেওয়া আছে b of a, r to c. Be an analytic and একটা analytic function and capital M be a positive real number, positive real number, যাতে করে কি হবে mod of f of z এটা less or equal to capital M হবে for all z belongs to b of a, r. হলো? then nth order derivative অ্যারে তার অ্যাবসলিউট যে ভ্যালু সেটা less or equal to হবে n factorial capital M into r to the power. এটা দেখে বুঝতে পারছি এটা কি কাজে লাগাতে হবে, ml ইনইকুয়ালিটি কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো আগে বলি। nth অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে কচিস ফর্মুলাটা, কচিস ইন্টিগ্রাল ফর্মুলাটা কেমন দেখতে হয়? এটা এরকম দেখতে হবে যে fn of xi, so this is equal to n factorial by 2 pi I into integral over gamma dz by z minus a, sorry z minus xi whole to the power n plus 1. এটা কচিস ফর্মুলার ক্ষেত্রে, কচিস ইন্টিগ্রাল ফর্মুলার ক্ষেত্রে nth অর্ডার ডেরিভেটিভ ফর্মুলা। সো fn of xi এটা মনে রাখবে, এটা দিয়ে প্রচুর অ্যাপ্লিকেশন পড়ে। nth অর্ডার ডেরিভেটিভ তাহলে fn of xi এটা ইকুয়াল টু n factorial by 2 pi I dz by z minus xi whole to the power n plus 1 এরকম দেখতে হবে। সো এই প্রুফটা কিভাবে করব? তাহলে লেট কি ধরে নিলাম, 0 লেস দেন স্মলার একটা লেস দেন ধরে নিলাম ক্যাপিটাল, এটা ধরে
দেন এর যে ক্লোজারটা, এর ক্লোজার মানে ক্লোজড বলটা, সেটা কোথায় ঢুকে থাকবে? পি অফ এ কমা আর। কেন থাকবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এর ক্লোজারটা এখানে ঢুকে থাকবে। এবার দেখো লেট গামা টি ইকুয়াল টু কি? গামা টি ইকুয়াল টু নিলাম এর করসপন্ডিং যে সার্কেল এ প্লাস আর ই টু দি পাওয়ার 2 পাই আই টি, এখানে 0 লেস অর ইকুয়াল টু টি লেস অর ইকুয়াল। তাহলে গামা টিটা কি নিলাম না এর করসপন্ডিং যে সার্কেল, সেই সার্কেলটা। দেন mod of fna by n factorial। এবার এটার দিকে তাকাও তাহলে বুঝতে পারবে কি আছে। সো দিস ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা fn যাই ছিল, যদি fn a করি তাহলে n factorial by 2 pi i dz by z minus a whole to the power n plus 1। সো এখানে fn a by n factorial মানে 1 by 2 pi i। কি আকাশ বাবু বুঝা গেল? আচ্ছা এটা পেলাম fn a by n factorial মানে কি পেলাম? mod of 1 by 2 pi ইন্টিগ্রাল অফ গামা। এটা কনস্ট্যান্ট ইন্টিগ্রাল ফর্মুলার এক্সটেনশনটা কাজে লাগবে হায়ার অর্ডার ডেরিভেটিভ। তাহলে এবার দেখো, এবার এরকম থাকলে সন্দীপ আর কোনো উপায় নেই বাবা, এমএল ইনইকুয়ালিটি কাজে লাগানো, আর কোনো উপায় নেই। এমএল ইনইকুয়ালিটি ছাড়া আর উপায় নেই। এটার অ্যাবসলিউট ভ্যালু করলে অবভিয়াসলি 1 by 2 pi আসবে। তাহলে mod of ইন্টিগ্রাল ওভার গামা থাকে f of z by z minus a whole to the power n plus 1 dz। সন্দীপ এমএল ইনইকুয়ালিটি কাজে লাগাবো, একই টাইপের জিনিস। সো দিস ইজ লেস অর ইকুয়াল টু 1 by 2 pi থাকলো। ফাংশনটা সুপ্রিমাম কত আকাশ? ক্যাপিটাল এম বলে দিয়েছি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা ক্যাপিটাল এম থাকবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা এইটা কি করে হলো জানো নিশ্চয়ই, কারণ জেডটা সার্কেলের উপরে পয়েন্ট, এটা সেন্টার, রেডিয়াসটা স্মল আর, তাই তো? জেডটাকে এখান থেকে তুলেছি। সো জেড মাইনাস এ, mod of z minus a সেটা মানে আসবে r। সো mod of z minus a আসবে r। সো এটা ইকুয়াল টু হবে m by r to the power n plus 1। আর লেন্থ অফ দ্য কার্ভ গামা, সো লেন্থ অফ দ্য কার্ভ গামা মানে 2 pi r। হলো? তাহলে কি আসবে? সো দিস ইজ ইকুয়াল টু m by r to the power n। হলো? তাহলে therefore এখানে কি পেলাম? therefore mod of fna এটা লেস অর ইকুয়াল টু হয়ে গেল n factorial m by r to the power n। এবার যেহেতু, আচ্ছা এবার কি করব? টেকিং লিমিট করতে পারো। স্মল আরটাকে যদি অ্যাপ্রোচ করা, স্মল আরটা অ্যাকচুয়ালি কার দিকে টেন্ড করছে? ক্যাপিটাল আর এর দিকে। সন্দীপ তাই তো? এবার বা এটা স্মল আরটা তো আরবিটারি, স্মল আরটা যদি আরবিটারি টেন টু ক্যাপিটাল আর করায়, তার জন্য ইকুইটি স্যাটিসফাই করবে। the since 0 less than small r less than capital R arbitrary is যেহেতু arbitrary, so we get আমরা কি পাবো? mod of fna this is less or equal to n factorial m by capital R। স্যার এরকম প্রবলেম কোথায় কাটবে? খুব সোজা, যখন আমাদেরকে কোনো একটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে nth অর্ডার ডেরিভেটিভ, nth অর্ডার ডেরিভেটিভ বের করতে করতে এই আইডিয়াটা কাজে লাগাতে হবে। ইন্টিগ্রেশনের কোনো গল্প নেই, তার ফাংশনটা nth অর্ডার ডেরিভেটিভ, তার আপার বাউন্ড বের করতে হয়েছে। সো তার আপার বাউন্ড বের করার জন্য কচিস এস্টিমেট বা কচিস ইনইকুয়ালিটি কাজে লাগাতে হবে। কি বোঝা গেল? স্যার লাইনটা একবার বলতেন স্যার। কোন জায়গাটা বা বলো? স্যার লেস দ্যান ইকুয়াল টু 1 by 2 pi m by r to the power n plus 1 into যেটা আছে এই ফর্মুলাটা কার থেকে ছোট হবে? m বসে লেস দ্যান ইকুয়াল টু m। আর mod of z minus a মানে কত? আর r to the power কত আছে? n plus 1।
এই গামা মানে কি এই সার্কেলটা, এই সার্কেলের লেন মানে কি পেরিমিটার, সার্কেলের পেরিমিটার কি হয় 2 পাই আর, সেই জন্য লিখেছি 2 পাই স্মল আর। বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার আমাদের ইয়ারের কোশ্চেন 21 এর যে অঙ্কটা আছে একইভাবে হবে এটা যেরকম করে করলেন এক্ষুনি? আমি তো ইয়েতে নোটেও তো দিয়েছি অঙ্কটা 5 পাই টু দি পাওয়ার 5 পাই, ওই অঙ্কটার কথাই বলছি, তুমি মনে আছে অঙ্ক e টু দি পাওয়ার z বাই z প্লাস 1, ওই অঙ্কটাই। না ওটাই তিন অঙ্কটা a ইনটু l এর থেকে লেস দ্যান দেখাতে হবে। কি দেখাতে হবে? কোশ্চেনটা বলেছে যে let c be a closed contour of length l and fz is a তাহলে modulus of integration over c fz লেস ইকুয়াল টু ml দেখাতে হবে, ml। হ্যাঁ এই অঙ্কটা ওই অঙ্কটা বলছি। ওই ml দেখাতে হবে তো লেস ইকুয়াল টু। হ্যাঁ হ্যাঁ আমি ওই স্টেটমেন্টটা ইউজ করেছি, প্রুফটা কোনো করাইনি, প্রুফটা করাবো। ও আচ্ছা ঠিক আছে। আমি বলেছিলাম আগের দিন ক্লাসে যে প্রুফটা আমি করাবো। বেশ চলে এসো একটা জায়গায়, মানে আরেকটা তুমি যেটা বললে আরেকটা অঙ্ক করেছিলাম, আমি নোটে দিয়েছি অঙ্কটা করতে 5 পাই ইনটু 5 পাই, ওটাও সালে পড়া অঙ্ক মনে হয়, সম্ভবত মনে নেই। বলছি স্যার এখানে যে n ফ্যাক্টরিয়ালটা মানে মড থেকে বাইরে বের করে দিলেন না, তো মড থেকে বাইরে ইনফ্যাক্টর বের করা যাবে না? হ্যাঁ বার করা যাবে, কিন্তু মডটা দিলে অসুবিধা হবে তো। তুই আগে আমার কথা মড ইনফ্যাক্টরটা কি মান দেখতে বুঝি? হ্যাঁ সেটা তো অলরেডি। এরকম নেগেটিভ মান পেয়েছিস কি? না না তাহলে কেন তাহলে তাহলে বের করেছিস, বের করে না বের করে, ঠিক আছে? বলছে একটা ফাংশন f অফ z অ্যানালাইটিক উইদিন অ্যান্ড অন c, তাহলে একটা ফাংশন দেওয়া আছে, কোশ্চেনটা লিখছি না, নোটে লেখা আছে। c টা কি দেওয়া আছে? একটা সার্কেল, এখানে mod অফ z minus 2 this is equal to 3, তার মানে এখানে ক্যাপিটাল আর এর মানটা হচ্ছে 3। কেন এগুলো নিচ্ছি? কারণ আমাকে গোবিন্দ আপার বাউন্ড বের করতে গেলে এইগুলো কাজে লাগবে, ক্যাপিটাল আর লাগবে, এমটাকে লাগবে, তাই তো গোবিন্দ? হ্যাঁ স্যার ঠিক আছে। বুঝতে পারো? taken in the positive sense if the maximum value of mod of f of z is 2, তাহলে গোবিন্দ এখানে m এর মানটা বলে দিয়েছে 2, আর বলে দিয়েছে গোবিন্দ ম্যাক্সিমাম ভ্যালু অফ mod of f of z on c is 2, মানে ফাইন্ড দ্য আপার বাউন্ড, কার আপার বাউন্ড বের করতে হবে? এর আপার বাউন্ড বের করতে, তাহলে গোবিন্দ ঠিক না? বলতে হ্যাঁ স্যার খুব সোজা, এর আপার বাউন্ড বের খুব সোজা হবে, n ফ্যাক্টরিয়াল m বাই r টু দি পাওয়ার r পেয়ে গেছি, m পেয়ে গেছি, n এর মানটা কত গোবিন্দ? 4, ওখানে fn ছিল, তাহলে এবার করে দাও mod of f4 of 2, এগুলো 2 নাম্বার দেবে দিলে হয়তো, বা অঙ্ক করার ক্ষেত্রে f4 of 2 less or equal to cap n ফ্যাক্টরিয়াল m into r to the power n, কি ঠিক আছে? আকাশ বাবু ঠিক আছে বাবু? আচ্ছা ঠিক আছে। তো এরকম অঙ্ক যখন দেবে দেখবি আপার বাউন্ড বের করতে দিয়েছে, তখন এইভাবে করা যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা সন্দীপ বাবু শোনা, আমি যে অঙ্কটা দিয়েছি না ওই একটাই 5 পাই কিংবা 5 পাই, ওটা আমি চেষ্টা করবো এমএলই নিয়ে করে দিতে, হ্যাঁ ঠিক আছে স্যার। আর তারপরে অঙ্কটা সবাই বলো দেখি, ইন্টিগ্রেশনের ভ্যালু 0 দেখানো মানে কি? আমি বলেছিলাম কি থিওরেম কাজে লাগাতে হবে, কে বলবি? ইন্টিগ্রেশনের ভ্যালু 0 মানে কচি থিওরেম। হ্যাঁ তাহলে নিশ্চয়ই বোঝা গেল তো, না বোঝা গেল না? কচি থিওরেম কাজে লাগাতে হবে, তাই তো আকাশ? হ্যাঁ খুব ভালো আছে, 0 মানেই কচি। তারপরে অঙ্কটা বোঝানো হয়ে গেল, ওই g of z 0, এখানে একবার এই তিনটেই সালের অঙ্ক, আর তারপরটাও সোজা বাবা, একটা হবে কচি দিয়ে, একটা হবে কচি ইন্টিগ্রাল, তাই তো? হ্যাঁ স্যার হ্যাঁ। এখানে লিউভিলিস থিওরেমে চলে আসে। এতটা অবধি কারো কোনো কোশ্চেন নেই তো গোবিন্দ গবেষণা? সোজা অঙ্ক এগুলো দেখে নেবেন। না স্যার ঠিক আছে। লিউভিলিস বড় বাবা। স্যার বলছি ইন্টিগ্রেশন আপনি যেটা বলেন ইন্টিগ্রাল ভ্যালুটা 0 দেখাতে হলে থিওরেম কসিটা ইউজ করতে হবে। থিওরেমটা বেশিরভাগ ক্ষেত্রে কাজ, হ্যাঁ তার মানে যে ইয়ে দিয়ে হবে না সেটা না, অন্য অনেকভাবেও করা যায়, বুঝলি? হ্যাঁ বলছি ওটা তো রেক্টিভেবল ম্যাথের উপরই হচ্ছে নাকি? সবই এখানে কন্ট্রোল। হ্যাঁ তো তাহলে যদি 5টাকে যদি হোমোটোপিক দেখিয়ে দিই,
সেটা জটিল হবে বেশি, ধর একটা আননোন প্যাথ দিলে করতে পারবে, ও আচ্ছা আচ্ছা। পার্সিয়াল দিলে তুই করতে পারবে, ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু অন্য যখন দেবে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি জিরো কনসেপ্ট ওইভাবে এসছে, কি বুঝলি? হ্যাঁ ওই আপনি লিখেছেন নোটটা ওটা দেখেই বললাম। হ্যাঁ, কিন্তু আননোন প্যাথ দিয়ে দিলে তখন তো হোমোটোপিক ব্যাপারটা ভাবতে হবে। পার্সিয়াল তো হ্যাঁ লিবিলিস থিওরেমে চলে আসে, ওই যে বাউন্ডেড ইন্টারফাংশন ইজ কনস্ট্যান্ট, অনেকবার এই থিওরিটা পড়েছি। যে বাউন্ডেড এন্টায়ার ফাংশন, এন্টায়ার ফাংশন মানে জানো হোল কমপ্লেক্স প্লেনে রাইট, বাউন্ডেড এন্টায়ার ফাংশন ইজ কনস্ট্যান্ট। এটা বাউন্ডেড এন্টায়ার ফাংশন কনস্ট্যান্ট হবে, কিভাবে প্রমাণটা করব? এটা কিভাবে করবো দেখো, এটার ক্ষেত্রেও আরো এই যে প্রমাণগুলো আছে না, বুঝলি, ওই এমএল ইনইকুয়ালিটি গুলো কাজ লাগে। যেহেতু গোবিন্দ এখানে এন্টায়ার ফাংশনের কথা বলেছে, বাউন্ডেড এন্টায়ার ফাংশন, এই স্টেটমেন্টটাকে কাজে লাগিয়ে বলতে পারি, বুঝলি, সাইন জেডটা, বুঝলি, সাইন জেড বাউন্ডেড হবে। কেন বলতে গেল সাইন জেড কেন বাউন্ডেড হবে? দেখ আলাদা অনেক যে ভালো জায়গায় ইন্টারভিউ গুলো জিজ্ঞাসা করে সাইন জেডটা কেন বাউন্ডেড নয়, সাইন এক্স বাউন্ডেড, অথবা সাইন জেড কেন সাইন এক্স বাউন্ডেড সেটা জানো, কিন্তু সাইন জেড কেন বাউন্ডেড নয়? তখন এই লিবিলিস থিওরেমটা কাজে লাগে। দেখো সাইন জেড ইজ এন্টায়ার ফাংশন, এই বিষয়ে কারো কোনো কনফিউশন নেই, ইনফাইনাইটলি মেনি টাইমস ডিফারেন্সিয়েবল, তাই তো নাকি সন্দীপ? তাহলে সাইন জেডটা যদি বাউন্ডেড হয়ে যায় সন্দীপ, তাহলে বাউন্ডেড আবার এন্টায়ার হয়, তাহলে কনস্ট্যান্ট হয়ে যাবে। বাট জেডের এক একটা আলাদা ভ্যালু চান, সাইন জেডের ভ্যালুগুলো আলাদা আছে, সেই জন্য সাইন জেডটা এন্টায়ার বাট বাউন্ডেড হতে পারে। সবার ক্লিয়ার? সাইন এক্স বাউন্ডেড বাট সাইন জেড বাউন্ডেড, আর সাইন জেড যদি বাউন্ডেড হয়ে যায়, সাইন জেডটা এন্টায়ার ফাংশন, সো সাইন জেড কনস্ট্যান্ট হয়ে যাবে, এটা পসিবল। আর সাইন জেড যে মানগুলো আলাদা আলাদা আসে, জেডের আলাদা আলাদা মানে যেহেতু গোবিন্দ এখানে এন্টায়ার ফাংশনের কথা বলা আছে, গোবিন্দ তার ডোমেনটা পাওয়ার সি হবে, আর ও ডোমেনটাও সি হবে। সো লেট এফটা এখানে ম্যাম নিচ্ছি সি থেকে সি, বি এ বাউন্ডেড এন্টায়ার ফাংশন, বি এ বাউন্ডেড এন্টায়ার ফাংশন। তাহলে এফ একটা ম্যাম নিলাম সি থেকে সি, যেটা একটা বাউন্ডেড এন্টায়ার ফাংশন। দেন কি হবে? দেন দেয়ার এক্সিস্ট একটা ক্যাপিটাল এম পাবো গ্রেটার দেন 0, যাতে করে কি হবে mod of f of z this is less or equal to capital M হবে for all z belongs to ch। তাহলে এটা c থেকে c বাউন্ডেড এন্টায়ার ফাংশন ধরলাম, দেন দেয়ার এক্সিস্ট একটা m গ্রেটার দেন 0 পাবো, যাতে করে mod of f of z টা less or equal to capital M হবে for all z belongs to ch। লেট এটাকে সি থেকে শুনলাম, যেটা বলছিলাম, তাহলে এটাকে সি থেকে শুনলাম এন্ড আর একটা গ্রেটার দেন 0, এটাকে সি থেকে তুললাম, আরটা গ্রেটার, এটা 3 নম্বরে বেশি দেবে না পরীক্ষায়, যতবার পড়ি 3 নম্বর। লেট গামা টি দিস ইজ ইকুয়াল টু কি না a প্লাস r e টু দি পাওয়ার 2 pi i t, 2 pi i t, এখানে 0 লেস অর ইকুয়াল টু t, লেস অর ইকুয়াল টু 1। তাহলে এটাকে সি থেকে তুললাম, আরটা গ্রেটার দেন 0 নিলাম, গামা টি ইকুয়াল টু কি নিলাম a প্লাস r e টু দি পাওয়ার 2 pi i t, এখানে 0 লেস অর ইকুয়াল টু t, লেস অর ইকুয়াল টু 1। দেন তাহলে হায়ার অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা কাজে লাগালাম আকাশ, লেফট ড্যাশে দিস ইজ ইকুয়াল টু 1/2 pi i নিলাম, ইন্টিগ্রাল ওভার গামা f অফ z বাই z মাইনাস a তার হোল স্কয়ার dz। আচ্ছা গোবিন্দ, fn অফ a কেন নিলাম না, f ড্যাশ কেন নিলাম? বুঝবি সবসময়, না বুঝলে আমি বলে দেবো, চিন্তা বল গোবিন্দ। তোর তো মনে হলো স্যার আগেরটা স্যার fn এ নিলেন, কারণ আগেরটা গোবিন্দ স্টেটমেন্টটাই ছিল fn এ লেস অর ইকুয়াল টু, ছিল না গোবিন্দ?
গোবিন্দ হ্যাঁ পালিয়ে গেছে। ছিল এখানে। কিন্তু এখানে কেন গোবিন্দ এফ ড্যাশ লিখলাম? কারণ গোবিন্দ একটা ফাংশনকে যদি কনস্ট্যান্ট দেখাতে হয় বাবা, তো তার ডেরিভেটিভটাকে জিরো দেখাবো, তাই তো? আর এটা একটা রিজিয়ন, হ্যাঁ। রিজিয়নের ডেরিভেটিভ জিরো, সেই জন্য এফ ড্যাশ নিয়েছি। ওই জন্য এইটাকে কাজে লাগানো। আর এফ ড্যাশে মানে এখানে এন এর মানটা 1 নিয়েছি, তাই এটা হোল স্কয়ার হবে। কি কোনো অসুবিধা হচ্ছে না? না স্যার ঠিক আছে, আছে? ঠিক আছে। কোনো অসুবিধা বাকিদের? না ঠিক আছে। না স্যার ঠিক আছে। তাহলে এটা ওই জন্য এফ ড্যাশ নিয়েছি, বুঝবি? তাহলে করতে পারবি, কোনো অসুবিধা নেই। হেন্স তাহলে এখান থেকে কি পাবো? মড অফ এফ ড্যাশ এই যে, so mod of f dash this is equal to mod of 1/2 pi I। আজকে অনলাইন ক্লাস করে অনলাইন বেড়াতে গেছে নাকি? দেখো উঠতে পারলিছে। বিরাট ঘুরছে বল। সৌভাগ্য হয়েছে, ভালোই ঘুরে বেড়াচ্ছে। কি করছিস সন্দীপ, এত পড়াশোনা করে একটু ঘুরে ফুরে আসবি, তাই না? আপনাকে বলতাম তো নিয়ে যেতে। এরপর চাকরি করবি, মানে চাকরি পড়াশোনা করবি, দিয়ে চাকরি করবি, সারা জীবনটাই এভাবে কেটে যাবে। টাকা পয়সা নাই, চাকরি করলে তবে তো টাকা পয়সাটা আসবে। আচ্ছা এখানে একটা ওই নোটটা লেখার সময় না আকাশ বাবুয়া মডটা দিতে ভুল করা আছে, হ্যাঁ মডটা দিতে 1/2 পাই দিস তো ভাই, ঠিক আছে? আকাশ বলছো না হ্যাঁ হ্যাঁ। চাকরি করলে টাকা পয়সা পাবি, এবার বলি চাকরি করলে সংসার গোছাবো, এই করবো, দিয়ে তাহলে যাওয়াই হবে না। সন্দীপ না স্যার তারপরে এগুলো আর হবে না, তারপরেই গোটাটা অ্যাড হবে। তাহলে ঠিক আছে, তারপরেটাও একটু ডিলে করতে হবে, তাহলে বুঝতে হবে। তাহলে লেস অর ইকুয়াল টু 1/2 পাই থাকে। আচ্ছা এফ অফ জেড এর সুপ্রিমাম কত দেওয়া আছে? এম। আকাশ বলছো না গোবিন্দ কি কাজে লাগাবো? গোবিন্দ এটা বলা উচিত তোর, বল। এমএল ইনইকুয়ালিটি, এফ অফ জেড এর সুপ্রিমাম এম নিলাম, জেড মাইনাস এ তার হোল স্কয়ার। গোবিন্দ বল, গোবিন্দ বলছো না, বলো গো। হ্যাঁ স্যার এটা 8 হবে। আর স্কয়ার হবে। হ্যাঁ জেড মাইনাস এ সমান 8, তখন 8 স্কয়ার। হ্যাঁ ঠিকই বলেছিস। তাহলে এটা আসবে এম বাই আর। ভালো ছিল না গেছি? আর এটা কত? 2 পাই আর হবে তো? হ্যাঁ 2 পাই আর পড়ি। তাহলে এইটা সমান হয়ে গেল। এবার একটা কথা হচ্ছে, এখানে যেহেতু হোল কমপ্লেক্স প্লেনে অ্যানালাইজ, বুঝলি মনে হচ্ছে, তাহলে আরটাকে টেন্স টু ইনফিনিটি করতে পারছো। আর যত খুশি তুমি বড় রেডিয়াসের সার্কেল নিতে পারো, কোনো সমস্যা এখানে হবে না। কারণ যেহেতু হোল কমপ্লেক্স প্লেনে ফাংশনটা অ্যানালাইজ, তাই তো? তাহলে এখানে কি করতে পারবো? তাহলে যেহেতু আর্গেটার জিনিস আরবিট্রারি, তাহলে এখান থেকে কি বলতে পারবো? তাহলে আরটাকে সোল আর যদি চুজ করি, এম বাই আর ইজ সো স্মল হবে, এভাবেও ভাবতে পারো গোবিন্দ। অথবা আর টেন্স টু ইনফিনিটি করে দিলে এম বাই আর টেন্স টু 0, মানে মড অফ এফ ড্যাশ এটা সমান 0 হয়ে যাবে, এটাও করতে পারো। বিভিন্ন ভাবে ভাবা যায়। অথবা কি এভাবে ভাবতে পারি, স্যার আরটাকে আমি সো লার্জ চুজ করবো, মানে এম বাই আরটা সো স্মল হবে, এফ ড্যাশ এটা তার থেকেও ছোট সবসময় থাকবে। এটা তখনই সম্ভব যদি মড অফ এফ ড্যাশ এর মানটা 0 হয়। কি দিদি বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে কি পেলাম? যেহেতু r greater than 0 is arbitrary, যেহেতু r greater than 0 is arbitrary, so mod of f dash এটা ইকুয়াল টু হয়ে যাবে, এটা ইমপ্লাই করবে f dash এটা আছে। আর mod 0 কোন একটা কমপ্লেক্স নাম্বার, মানে কমপ্লেক্স নাম্বারটা এটা আছে। এগেইন যেহেতু এটাকে c থেকে তুলেছি, আরবিট্রারি, যেহেতু আরবিট্রারি, সো কি হবে? সো উই হ্যাভ f dash যেটা 0 হয়ে যাবে for all z belongs to c। যেহেতু c টা রিজিয়নে ডেরিভেটিভ 0 হলে তবে ফাংশন কনস্ট্যান্ট। since c is a region, so f of z is constant on c। হ্যালো স্যার, বলো। বলছি যে ওইখানে যে 8টা বললেন না,
যদি ধরুন কেউ বলে যে না আমি অত বড় কেন না আমি না কেউ বললে তো হবে না বাবা, লজিক যে কোনো আরের জন্য রেজাল্টটা ট্রু হচ্ছে, আরটাকে সোল আর চুজ করতে হবে, এটাই তো ম্যাথের লজিক। সর্বজন রাজ্য করতেই হবে। হ্যাঁ এই করতে হবে না আজব কথা, যে কোনো আরের জন্য রেজাল্ট ট্রু, তাহলে যে কোনো এম বাই আর থেকে এফ ড্যাশ এটা ছোট, তার মানে এফ ড্যাশ এটা ছিল হতো। এটা যেমন কেউ বললো ছোট নিলাম ঠিক আছে, সেরকম কেউ তো এটা বলতো আমি যদি সোল আর নিই, আর একটা রেজাল্ট তখনই ট্রু হবে যেমন সেটা সবার জন্য true। আর সোল আর্জের জন্য এটা ট্রু হলে সো স্মলের জন্য ট্রু হয় যখন এই মানটা ঠিক হয়, ঠিক আছে? এটার জন্যই তো ম্যাথ অ্যানালাইসিস করছি আমরা, বুঝে গেল? এফ অফ জেড একটা অ্যানালাইটিক ফাংশন, তাহলে এফ অফ জেডটা পরের কোশ্চেনে চলে আসে, এটা অ্যানালাইটিক ফাংশন দেওয়া আছে। কিন্তু কেমন একটা লাগলো আমার জায়গাটা, মানে আমার কিছু লাগে না, আমার খুব সুন্দর লাগে। দাঁড়ান একটু দাঁড়ান না, না তো দাঁড়াবো না। এটা হ্যাঁ এটা বলি 3 দিতে পারে, 2 দিতে পারে, 1 দিতে পারে, যেন অবলিক ভাবে লেখা, তো এটা সবসময় একই থাকে, মানে একরকমই হবে প্রসিডিউরটা, সেখানে দেওয়া আছে। সো এফ অফ যেটা আইডি দেওয়া আছে, মড অফ এফ অফ যেটা গেটার ইকুয়াল টু 3 বা 2 ব্যাক, সো দ্যাট কি দেখাতে হবে, সো দ্যাট এফ অফ জেড ইজ এ কনস্ট্যান্ট ফাংশন। তাহলে কি দেখাতে হবে, এফ অফ জেডটা কনস্ট্যান্ট ফাংশন। খুব সোজা, এটা কিভাবে করবো যা বলে দিন এটা। আরে কি বলবো, আমি তো উত্তর বলে দিয়েছি আমার, আর কি বলবো, তুই না আমার তাহলে শো করো। একটা রেজাল্ট সবার জন্য ট্রু নিলে কি করতাম, বোকার মতো বোকা বোকা কোশ্চেন করছি। রেজাল্ট সবার জন্য একটা জন্য ট্রু লেখা হতো, দুটো জন্য ইমেজ দেবো এম প্লাস করা যাবে। তুই বড় যখন 0 হবে মানটা, যখন মানটা 0 হবে তখন তো তুই করে নিলেও ট্রু হবে আরের মান, হবে না? হ্যাঁ সেটা তো হবে। তাহলে হবে, তাহলে হবে। দেখো তাহলে মড অফ এফ অফ জেডটা গেটার ইকুয়াল টু 3, এটা ধরে নিলাম ঠিক। সো আমরা কি পাবো, 1 বাই mod of f of z, this is less or equal to 3। এবার তার মানে এখান থেকে বুঝতে পারছি যে f of z টা 0 নয়, কেন? যেহেতু এর মডিউলাসটা গেটার ইকুয়াল টু 3, ঠিক হবে না? তাই তো মডটা যদি গেটার ইকুয়াল টু 3 তাহলে f of z টা 0 হবে না, 0 হলে মড 0 হয়ে যাবে, ঠিক হবে না? ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে গোবিন্দ একটা ফাংশন ডিফাইন করলাম 1 বাই f of z, 1 বাই f of z এটা ডিফাইন করলাম, এটা ডিফাইন হবে কারণ যেহেতু f of z টা ছিল, শর্টে বলে দিচ্ছি, নোটে লেখা আছে বাস। তার mod of 1 বাই f of z, এটা মানে তো 1 বাই mod of f of z, এটা লেস অর ইকুয়াল টু 3, তাই তো গোবিন্দ? এটা হবে হ্যাঁ স্যার। বড় আমার z belongs to c এর জন্য। আচ্ছা গোবিন্দ তাহলে 1 বাই f of z টা হয়ে গেল বাউন্ডেড, বাউন্ডেড। আমার যেহেতু গোবিন্দ এটা 0 নয়, তাহলে এই ফাংশনটা 0 নয়, নিচের পার্টটা কখনো 0 হচ্ছে না, কোন অ্যানালাইটিক হবে, বাউন্ডেড ওর কমপ্লেক্স প্লেন অ্যানালাইটিক, তাহলে বাউন্ডেড এন্টায়ার ফাংশন। তাহলে গোবিন্দ হয়ে গেল বাই লিউভিলিস থিওরেম 1 বাই f অফ z টা গোবিন্দ হয়ে যাবে কনস্ট্যান্ট, ঠিক তো? তাহলে 1 বাই f অফ z যদি কনস্ট্যান্ট হয় গোবিন্দ, মানে এর ভ্যালুটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে f অফ z টাও কি হয়ে যাবে অবশ্যই কনস্ট্যান্ট হবে, বুঝা গেল? ঠিক আছে গোবিন্দ বাবু সানা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক যদি থাকে তাহলে এরকম টাইপের প্রমাণ তোমরা নিশ্চিত করতে পারবে। আচ্ছা এরপরে নোট পাঠানো ছিল না, ছিল না বলতো? গোটা নোটটাই পাঠানো ছিল, গোটা নোটটাই মনে হচ্ছে পাঠানো ছিল না? আলু এরপরে ওই সাইন অপোজিট দিয়ে অন করেছে, তাই পাঠানো ছিল। একটা ভালো প্রবলেম এখানে ছিল, আমি আজকে ফান্ডামেন্টালটা শুরু করব না, সময় লেগে যাবে আধ ঘন্টা। একটা ভালো থিওরেম ছিল, প্রবলেম ছিল, নোটে দেওয়া আছে নাকি দেখতে এই প্রবলেমটা। এটা দিয়েছিলাম না দি? কিন্তু সিটা দেওয়া আছে, এটা দেওয়া ছিল। আলু আলু বলতে হবে,
অঙ্কটা দেওয়া আছে, অঙ্কটা করেও তো দেওয়া আছে, করে দেওয়া নেই? দেওয়া থাকলে করে দেওয়া থাকবে, করে দেওয়া আছে নেই বল? এটা কেউ বলে না। হ্যাঁ হ্যাঁ আছে আছে। এর সমান আছে, এর সমান আসবে 2, করে দেওয়া আছে দেখ। 2। হ্যাঁ আচ্ছা এর বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ। তো খুব সোজা, ভ্যালু অফ এ, প্রবলেমটা দেখ। সো জেডটা দেওয়া আছে একটা, এই সরি সার্কেলটা দেওয়া আছে, সেন্টারটা অরিজিন, রেডিয়াসটা 3। সো এই ফাংশনটার ক্ষেত্রে যদি বলি বুঝলি আলু এরকম দেওয়া আছে, একটু বুঝে না হলো এই স্টাইলগুলো কি করে অঙ্কগুলো করতে হয়। জিরো দেওয়া আছে, এটা দুটো পার্টে পার্টে আলাদা কর। ঠিক আছে আলু, কোনো সমস্যা? এবার দেখ সার্কেলটা কত দেওয়া আছে বল, সেন্টারটা অরিজিন, রেডিয়াসটা 3 2, তাই তো? কি রে? হ্যাঁ আচ্ছা আলু, এই যে নিচের পার্টটা যেখানে জিরো হচ্ছে, ভালো করে বুঝ, নিচের পার্টটা যেখানে জিরো হচ্ছে কোন পয়েন্টটাতে সমস্যা আছে? 1 আর কোন 2 পয়েন্টে? না হ্যাঁ, কিন্তু এদের এই দুটো পয়েন্টে সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু এই দুটোর মধ্যে কোন পয়েন্টটা সার্কেলের বাইরে আছে, কোন পয়েন্টটা ভিতরে আছে? দেখ 2,0টা বাইরে আছে, দিতে বাইরে আর তাই তো? একটা ভিতরে আছে। তাহলে যেটা সমস্যা আছে সেটাকে নিচে রাখ, নিচে রাখ, আর যেটা সমস্যা নেই সেটাকে উপরে তুলে নিয়ে চলে যা। মনে থাকবে যেরকম করে বললাম? কেন এরকম বললাম? কারণ কাজে লাগাবো কচি ইন্টিগ্রাল। উপরটা হয় অ্যানালাইটিক হয়ে যাবে। এই পুরোটা হয়ে যাবে এফ অফ জি। হ্যাঁ বুঝতে পারলে? এবার সবসময় এইভাবে করবে, দেখবি কোনোদিন সমস্যা হবে না। আর এইটা তো হয়ে বসে আছে, এবার কচি ইন্টিগ্রাল কাজে লাগ, কচি ইন্টিগ্রাল কাজে লাগালে এইটা কথা আছে বলে এফ অফ 1 হয়ে যাবে তো, এখানে এফ অফ জেডটা এরকম ভাবে যেন মনে থাকে, যেরকম শেখালাম সবার। যেটা সমস্যা নিচে, সমস্যা থাকলে নিচে, কি বলি আকাশ বাবু সামনে? আচ্ছা বেশ বেশ, ঠিক আছে, এবার দেখাতে আছে। মানে প্লাস এ, এইটা কত হবে নিশ্চয় জানিস? এর জন্য যদি জি অফ জেড নি, আলাপন জি অফ জেডটা 1 নিলাম, তো এটা হবে জি অফ 1, হবে তো? জিরো বললিলাম আলু, বললি কি নি বলছিস? এফ অফ 1 বসিয়ে দে, তাহলে কত হবে? এফ অফ 1 মানে বল -2 নাকি? এটা প্লাস, ঠিক আছে? এইভাবে করবি, দেখবি করতে পারবি, কোনো অসুবিধা নেই। কি গোবিন্দ, গোবিন্দ বুঝে গেছে কি নিজের ব্যাপার? গোবিন্দ বুঝতে হবে সব। হ্যাঁ স্যার, বোঝা গেছে। তুই যাও ছুটি। স্যার এই যে অঙ্ক পড়াবেন? কালকে কি পড়াবো? হ্যাঁ, কালকে রিং থিওরি, অফলাইন কবে থেকে করবে? শুক্রবার। আসবি বলতে গোবিন্দ? অবশ্যই স্যার, আমি চলে এসেছি, ইন্টারনাল ছিলাম। তাহলে আপনি আসবেন, আমি বাড়ি চলে যাবো। ভালো করে, অনেকদিন গোবিন্দ সবাইকে দেখতে পাইনি, শুক্রবার যাবো গোবিন্দ যেটা। স্যার বলো স্যার কোশ্চেনে এটা তো কনস্ট্যান্ট বলা নেই, তাহলে ওটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে কি বার করতে পারি ওরকম? ভাই এ দেওয়া আছে, ওটা কি ভ্যারিয়েবল হয়? হ্যাঁ এ দেওয়া আছে, ওটা কি আর ভ্যারিয়েবল হয়? না মানে ওটা জেড রিলেটেড টার্মও তো হতে পারতো। না 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 না, এই টার্মটা কনস্ট্যান্ট পাচ্ছি। বলছি কিছু লিখিনি স্যার, ওই খাতার পিডিএফটা দিয়ে দেবে? নোটটাও আছে, দেখি বেশ দিয়ে দেবো। আচ্ছা, না দিলাম তা খাতাটা। হ্যালো স্যার, বলো একটা অঙ্ক জিজ্ঞেস করছিলাম। ওই আগে কটা অঙ্ক কটা আছে দেখো, রাত্রেবেলা কটা আছে বলি কি কিসের অঙ্ক বল? ওই সিআরই প্রথমে একটা অঙ্ক দিয়েছিলেন, কিছুটা হচ্ছে না মানে বল তুই অঙ্কটা পাঠা, এখন এখন তো তুই আমার পাঠিয়ে দেখ, আমি তোকে ফোন করবো। তুই আমাকে ফোন কর 10:30টার সময় পড়বো। আসলে ঠিক আছে, কয়েকটা অঙ্ক আছে জিজ্ঞেস করবো। বেশ ঠিক আছে, ঠিক আছে। 10:30